আমি কি ঠিকমতো উপস্থিত হতে পেরেছি? জানি না, কোনো বাড়ি কোনো কমেন্ট দেখতে পাই না। যদি কেউ থাকেন একটু কমেন্ট করুন। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আছেন কেউ সেটা দেখতে পাচ্ছি। তো সেই কারণেই একজন আছেন লাইভে। তো প্রতিবারই একটু কমেন্টের প্রবলেম হয়, আমি কোনো কমেন্ট দেখতে পাই না। তো যাই হোক, আমি মোটামুটি টাইমে এসে গেছি। আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। শুভ সন্ধ্যা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজকের যে বিষয়, সেই বিষয়টি সম্বন্ধে আমি প্রথমে একটু বলে দিই। যে বিষয়টি হচ্ছে, প্রথম অক্ষর, ছোট্ট হাতে খড়ির স্পর্শ, শৈশবের সেই মধুর স্মৃতি আমাদের মনে নতুন আলো জ্বালায়। সৃষ্টিশীলতা ও বিদ্যার প্রতি শ্রদ্ধায় সরস্বতী পূজার কোমল আবহে এবারের মনির খামের বিষয়, হাতে খড়ির গল্প। যে কটি কথা দিয়ে এই বিষয়টি নির্বাচন করা হয়েছে, আমি সেই কটি কথা একটু বলি। আমার খুব ভালো লেগেছে যে কৌশিক রায়, যিনি এই বিষয়টি নির্বাচন করেছেন, সম্ভবত উনি নির্বাচন করেন, তো তিনি যে কথাগুলি দিয়ে এই বিষয়টি আমাদেরকে দিয়েছিলেন, সেই কটি কথা একটু আমি আজকে বলবো। তিনি দিয়েছিলেন হাতে খড়ির গল্প। শৈশবে সেই প্রথম শেখা, প্রথম অক্ষর লেখা, প্রথম বই ছোঁয়া, জীবনের এক নির্মল, পবিত্র ও আবেগময় সূচনা লগ্নকে ঘিরেই এই বিষয়। মানুষের শিক্ষা জীবনের শুরু শুধুই পড়াশোনার সূচনা নয়, এটি আত্মগঠন, স্বপ্ন দেখা এবং পৃথিবীকে নতুন করে চিনতে শেখার প্রথম দরজা। এবং তিনি এর সঙ্গে লিখেছেন, আপনার লেখা হতে পারে হাতে খড়ি সেই বিশেষ দিন, মানুষ, পরিবেশ, অনুভূতি বা ছোট্ট অথচ হৃদয় ছোঁয়া স্মৃতি। চিঠির ভাষায় তুলে ধরুন আন্তরিকভাবে। তো আপনারা আপনাদের এই যে অনুভূতি, বিশেষ দিন, হৃদয় ছোঁয়া স্মৃতি, সবটুকুই লিখে পাঠিয়েছেন আমাদের এই মনের খামের অনুষ্ঠানের জন্য চিঠির দরবারে। হাতে খড়ির গল্প এই বিষয়কে কেন্দ্র করে। আর প্রথমেই আমি যে কথাগুলো বলবো, যে কথাগুলো না বললেই নয়, আমি একটু বলে দিই। শেষে হয়তো সময় থাকে না, বা হয়তো ভুলে যাব কথাগুলো বলতে, তাই প্রথমেই যে কথাগুলো না বললেই নয় সেগুলো একটু বলে দিই। মনের খামে অনুষ্ঠানটির পরিকল্পনা, বাস্তবায়ন, বিষয় নির্বাচনে রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড পরিবারের কর্ণধার কৌশিক রায়। গ্রুপ পরিচালনায় আছেন শুভদীপ লায়েক, দেবোত্তম গোস্বামী, নাসিমা বেগম বুলু, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শেখ আব্দুল মান্নান সহ অনেক অনেক গুণীজন। বাংলাদেশ থেকেও আমাদের সঙ্গে আছেন রিফাত জামিল ইউসুফজাই ও নূর আলম, যাদের সক্রিয় উপস্থিতি আমাদের পরিবারকে করে তুলেছে আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত। এছাড়াও রয়েছেন আমাদের অমূল্য সম্পদ অঞ্জলি ভট্টাচার্য দিদি, সান্ত্বনা ব্যানার্জি, ডক্টর রমলা মুখার্জি, সোমা রায়, সিস মোহাম্মদ শিশান সহ আরও বহু শ্রদ্ধেয় ও প্রিয়জন। যাই হোক, আপনাদের সকলের উজ্জ্বল ও প্রাণোচ্ছল উপস্থিতি আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানকে আলাদা মাত্রা দেবে, এটুকু আমার বিশ্বাস। মনের খামে প্রতিবারের মতো এবারেও একটি সুন্দর বিষয় চয়ন করেছিল। অন্যান্য পর্বের বিষয়গুলি থেকে একটু নতুন, একটু আলাদা, একটু ব্যতিক্রমী। ব্যতিক্রমী কেন বলছি? কারণ আমরা সদ্য সরস্বতী পুজো পার করে এসেছি।
সেই সরস্বতী পুজোর আমরা ছোটবেলা থেকেই জানি সরস্বতী পুজোয় যে সমস্ত ক্ষুদে শিশুরা প্রথম স্কুলের দরজায় পা দেয় বা লেখাপড়া শিখতে শুরু করে, তাদের হাতে খড়ি দিয়েই এই সরস্বতী পুজোকে ঘিরেই কিন্তু তাদের হাতে খড়ি হয়। আমাদের তো ছোটবেলায় তাই হয়েছে। এখনো যারা সত্যিকারের এই নিয়ম কানুনগুলো মেনে চলছেন বা মেনে চলেন, কিছু কিছু রীতিনীতি এখনো বোধহয় আমাদের সমাজে প্রচলিত আছে। এখনো সব নিয়ম যে উঠে গেছে তা নয়, কিছু কিছু নিয়ম এখনো বেঁচে আছে। আমি বেঁচে আছেই বলবো। তো সেগুলোকে কেন্দ্র করে আমাদের হাতে খড়ি, বাচ্চাদের হাতে খড়ি, মানে হাতে খড়িটা না হলে সে স্কুলের দরজায় নাকি পা রাখতে পারে না। এটা আমাদের ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি। আমাদের আগামী প্রজন্মরাও সেই কথাই জানে। তো স্লেট পেন্সিল একটা যেন ওই হাতে খড়ির মাধ্যম। স্লেট পেন্সিলে যত খুশি লেখো, মোছো, আবার লেখো। এই যে লেখার যে অভ্যেস, সেই অভ্যেসটা বোধহয় স্লেট পেন্সিল ছাড়া সম্ভব নয়, তাই তো? তো যাই হোক, সেই হাতে খড়িকে কেন্দ্র করেই কিন্তু আজকে আমাদের বিষয়। এই বিষয়ে আমরা প্রতিবারের মতো এবারেও প্রচুর প্রচুর চিঠি পেয়েছি। আপনাদের পাঠানো ব্যক্তিগত অভিজ্ঞতা, অদ্ভুত মুহূর্ত, ব্যাখ্যাতীত ঘটনা বা কৌতূহল জাগানো গল্প দিয়ে সাজানো সেই সব পত্র, সেগুলি আজ এই পর্বে তুলে ধরা হবে। সেই সব অমূল্য পত্র পাঠ করে শোনাবো। আজকের মনের খামে সান্ধ্যকালীন অনুষ্ঠানে এই পর্বের সঞ্চালনা ও পত্রপাঠে আছি কলকাতার বেহালা থেকে আমি, রত্না দত্ত। সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। প্রথমেই আমি একটা স্বরচিত পাঠ দিয়ে শুরু করব। কারা কারা আছেন আমি বুঝতে পারছি না, এখনো অনেকে কিন্তু অনুষ্ঠানে জয়েন করেননি। মানে আমি মাত্র একজনকে দেখতে পাচ্ছি, আর কাউকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, আস্তে আস্তে সবাই জয়েন করবেন বা পরবর্তীতে লাইভ ভিডিও রেকর্ডিং আপনারা নিশ্চয়ই দেখবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, সেটুকু আমরা আশা করি আপনাদের কাছ থেকে। যাই হোক, একটা স্বরচিত কথা দিয়ে, স্বরচিত লেখা দিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করছি। ছোট স্বপ্ন, অবশ্যই হাতে খড়িকে কেন্দ্র করে আমার লেখা। ছোট স্বপ্ন। এক ছিল রাতের আকাশ, তারায় ভরা, কোলে এলি তুই ছোট্ট পুতুলের মতো। তোর চোখে স্বপ্নের ঝিলিক, হাতে আমার আঙুল। কাঁদতে কাঁদতে হাসতে শিখলি, আমার হৃদয় জয় করলি। দিন গড়ালো, মাস পড়লো, বছরের মালায় দেখতে দেখতে বড় হয়ে গেলি, যেন বাতাসে উড়ে। প্রথম কথা বললি মা, হৃদয় কেঁপে উঠল। প্রথম পা ফেললি, আমার হাত ছেড়ে দৌড়ালি। কত রাত জেগে গান গেয়েছি তোকে ঘুম পাড়াতে। কত সকালে তোর হাসিতে ফুটেছে আমার ফুল। বৃষ্টির দিনে কোলে নিয়ে শিখিয়েছি গান। সূর্যের আলোয় তোর ছায়া মিলেছে আমার ছায়ার সাথে। আজ এলো সেই দিন, আনন্দের মহান উৎসব। তোর হাতে খড়ি, জীবনের প্রথম অক্ষর, যার মধ্য দিয়ে চলবে তোর নতুন পথ। স্বপ্নের সিঁড়ি বেয়ে উঠবি আকাশ ছুঁতে, মনে হয় যেন কালই এলি, এখনো তোর গন্ধ আমার কোলে। কিন্তু তুই বড় হয়েছিস, উঠতে শিখেছিস নিজের ডানায়। অশ্রু ঝরে পড়ে চোখে, আনন্দ মিশে যায় দুঃখে, তবু হাসি ফোটে ঠোঁটে। তোর জয়ের গান গেয়ে যা, লেখ তোর গল্প খড়ির কালিতে। প্রতিটি অক্ষরে আমার ভালোবাসা মিশিয়ে নিস। পথে পথে থাকবে আমাদের আশীর্বাদ, হাওয়ায় ভাসবে আমার স্মৃতি। তুই যত দূরে যাস না কেন, হৃদয় রাখিস আমাকে সর্বদা। এই খড়ির লাইনে লুকিয়ে আছে তোর ভবিষ্যতের আলো। আমার ছোট্ট ছেলে, তোর দু চোখে উড়ানের স্বপ্ন, তুই এখন বিশ্বজয়ী। আজ তোর চোখে স্বপ্ন দেখার দিন, আনন্দে ভরুক এই পৃথিবী। মায়ের চোখে তোর জন্য চিরকালের প্রার্থনা ও
ভালোবাসা। হাতে খড়ি বোধহয় আমাদের প্রত্যেকের জীবনেই হয়েছে। তখনকার দিনে সরস্বতী পুজোর সময় হাতে খড়িটা যেন একটা সরস্বতী পুজোর একটা অঙ্গ হিসেবে ধরা হতো। পাড়ায় পুজো হতো বা প্রত্যেক বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোর মূর্তি এনে পুজো হতো। আর ওই পুজোকে কেন্দ্র করে বাড়ি বাচ্চাদের হাতে খড়ি হতো। যতক্ষণ না হাতে খড়ি হতো ততক্ষণ স্কুলের দরজায় পা রাখার কোনো রকম পারমিশন ছিল না। এখন তো 1.5 বছর 2 বছর থেকেই সবাই প্রি স্কুলে ভর্তি হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকের বাবা মাই দুজনেই এমপ্লয়ি, চাকরি করে। সুতরাং বাড়িতে একা বাচ্চাকে রাখাটাও রিস্ক। তো স্কুলে পাঠিয়ে দিলে প্রথমত স্কুলে যাওয়ার একটা অভ্যেস হয়, কারণ এখন তো সবই নিউট্রাল ফ্যামিলি। তো সেই নিউট্রাল ফ্যামিলিতে বাচ্চাকে আগে যেমন দাদু ঠাকুমার কোলে ছেলেরা মানুষ হতো, অবসর সময় দাদু ঠাকুমার কোলে বসেই ছেলেরা বাচ্চারা শিখে যেত অ আ ক খ। এখন সেই অবকাশ নেই বা সেই সুযোগ তারা পায় না। সুতরাং তাদেরকে ওই প্রি স্কুলে ভর্তি করিয়ে স্কুলে যাওয়ার অভ্যেস, আর ওই হাতে খড়ি পর্বটা মোটামুটি ওখানেই হয়ে যায়। তো সেই জন্য হাতে খড়িটা এখন যেন একটা নিয়ম রক্ষার মতো হয়ে গেছে। একটা কি বলবো, একটা ওই করতে হয়, করলাম, লোক দেখানো, বা ওই আইওয়াস যেটুকু বলা যায় সেই হিসেবেই কিন্তু হাতে খড়িটা এখন হয়েছে। কিন্তু তাই বলে সবাই নয়, অনেকেই আছেন যারা সত্যি করে হাতে খড়ি দিয়ে স্কুলে ভর্তি করায়। কিন্তু আজকের কম্পিটিশনের বাজারে বা ওই লেখাপড়া শেখার ইঁদুর দৌড়ে প্রতিযোগিতায় নাম লেখাতে গেলে স্কুলে ভর্তিটা অনেক আগেই হয়ে যেতে হয়, তাই তো? আমরা হাতে খড়ি দিতাম, দিয়ে হাতে খড়ি হলে আমরা শিশু শ্রেণী থেকে, আমাদের বাংলা মিডিয়ামে থাকতো শিশু শ্রেণী, তারপরে হতো প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এইভাবে চলতো। তো যাই হোক, যুগ বদলাচ্ছে, যুগের সঙ্গে তাল মেলাতে মানুষ এখন ওই ইঁদুর দৌড়ে সামিল হচ্ছে। আর সেই জন্যই যুগ যা বলছে যুগের সাথে তাল মিলিয়ে মানুষ তাই করছে। কিন্তু তবুও তখনকার দিনে হাতে খড়ির মজাটাই ছিল আলাদা। সেই নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান মনের খামে। যাই হোক, আমি এবার চিঠি পাঠে চলে যাব। আজকে যাদের চিঠি আমার হাতে এসছে আমি তাদের নামগুলো একটু আমি বলে দিই। নির্বাচিত পত্র প্রেরকদের নাম আমি ঘোষণা করছি: নাসিমা বেগম বুলু, অঞ্জলি ভট্টাচার্য, পায়েল বন্দ্যোপাধ্যায়, সুখেন্দু ঘোষ, সজল কর্মকার, পিনাকি চরণ দে, ডক্টর রমলা মুখার্জি, বিমলেন্দু চক্রবর্তী, কৃষ্ণা কর্মকার, কিশোর ব্যানার্জি, সুমনা বিশ্বাস, শান্তনা ব্যানার্জি, সোমা রায়, নিখিল কুমার জানা, কল্যাণী ব্যানার্জি, ডক্টর শ্রেয়া পান, ভানুমতি মোদক, সুপর্ণা হালদার, সর্বেশ্বর পাল, বনানী বিশ্বাস, কাজরি ঘোষ, গুরুদাস বন্দ্যোপাধ্যায় এবং তপতী বিশ্বাস কর্মকার। আপনারা যাদের নাম আমি ঘোষণা করলাম তারা যদি সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ আমার কণ্ঠে আজকে আপনাদের পত্রপাঠ হবে। আপনারা শুনবেন আপনাদের সেই মূল্যবান লেখা, আর আপনাদের কাছ থেকে আমি মূল্যবান মতামত অবশ্যই আশা করব। তো আমরা শুরু করছি আজকে মনের খামের পত্রপাঠের অনুষ্ঠানে। আমি যথারীতি শুরু করছি। প্রথম পত্র পাঠিয়েছেন, আমি দেখে নিই একটু। প্রচুর চিঠি এসছে। সেই প্রচুর চিঠি আমি আজকে সকালবেলায় নিয়ে বসেছিলাম আপনাদের সব চিঠিগুলো নিয়ে, যে
একটু পড়ে দেখি কেমন সবাই লিখেছেন। তো প্রত্যেকের অনুভূতি এত সুন্দর। আমি এবার পত্রপাঠে চলে যাচ্ছি। আমি প্রথম চিঠি পাঠ করব, যিনি পাঠিয়েছেন নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড থেকে। নাসিমা দিদি, আপনি যদি থাকেন, আপনি শুনুন আমার কণ্ঠে আপনার চিঠি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনি তো লিখেছেন, কিন্তু সেই লেখা চিঠিটা আমি যখন পাঠ করব, সেটা শুনতে কতটা ভালো লাগে সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। আমি পাঠে চলে যাচ্ছি। বন্ধু, মনের খামে তোমার এবারের বিষয় শুনে মনে পড়ে গেল আমার লাল কাকার কথা। কাকার আসল নাম মোশাররফ হোসেন। এত ফর্সা যে গা হাত লালচে ভাব দেখাতো। তাই আমি শখ করে লাল কাকা বলেই ডাকতাম। আর লাল কাকা আমাকে মামুনি বলে ডাকতো। আমার লাল কাকা খুব ভালো মনের মানুষ ছিল। পাড়ার গরিবদের বিনা পয়সায় প্রাইভেট পড়াতো। বলাই বাহুল্য, আমার হাতে খড়ি হলো লাল কাকার কাছে। পড়াশোনায় ভালো ছিলাম বলে লাল কাকা খুব ভালোবাসতো। শুনলে তো মনের খাম, আমার হাতে খড়ির গল্প। লিখতে লিখতে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। খুব অল্প বয়সে আমার লাল আমাদের ছেড়ে চলে গেছে। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুন। কাকিমা, কান্না সইতে পারি না। শৈশবের লেখাপড়ার স্মৃতি মানে আমার লাল কাকার মিষ্টি ডাক, মামনি পড়তে বসো। আমি বই বুকে করে খানকা ঘরে পড়তে বসতাম। লাল কাকা আমায় বলতো আমার সোনা মেয়ে। বাংলা বইয়ের শুভেচ্ছায় নাসিমা বেগম বুলু, পান্ডুয়া, জয়পুর রোড থেকেই চিঠিটি পাঠিয়েছেন। কতজনের কত স্মৃতি এই হাতেখড়িকে ঘিরেই। তার সঙ্গে যে লাল কাকার সম্পর্ক বা লাল কাকার ভালোবাসা বা লাল কাকার জন্যই যে তার হাতেখড়িটা হয়েছিল, সেই স্মৃতিটা তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন এইভাবে চিঠির মাধ্যমে। তো খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ নাসিমা বেগম দিদিকে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। আমি এরপরে পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন আজকের অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে। প্রিয় মনের খামে, তোমার এবারের বিষয় হাতেখড়ির গল্প নিয়ে লিখতে বসে বহু বছর আগের একটা ঘটনা চোখের সামনে ফুটে উঠল। ছোট্ট আমিটি স্নান করে নতুন হলুদ শাড়ি পরে দেবী সরস্বতীর সামনে হাতেখড়ি দিতে প্রস্তুত। লেখা কি লিখেছিলাম মনে নেই, তবে স্লেট আর খড়িটি আমার ভারী পছন্দ হয়েছিল। ইতিমধ্যে আমার থেকে 1 বছরের ছোট ভাইটি আমার খড়িটা পটাশ করে ভেঙে দিলে আমি গলা ছেড়ে কাঁদতে লাগলাম। মা আমাকে শান্ত করতে একটা ছোট্ট রুমাল আমার হাতে দিয়ে বললেন, এটা জলে ভিজিয়ে স্লেট পরিষ্কার করো। নতুন কাজ পেয়ে আমি কান্না ভুলে গেলাম। ভিজে স্লেট শুকানোর জন্য মা সুর করে বলতে বললেন, জলকুমারী জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। আমি স্লেটটা দুলিয়ে দুলিয়ে সুর করে বলতেই থাকলাম, জলকুমারী জলে যা, আমার স্লেট শুকিয়ে যা। এভাবেই তো আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় হাতেখড়ি হয়। আমার যখন মাত্র 11 বা 12 বছর বয়স, তখন আমার উপর দায়িত্ব ছিল ছোট ছোট ভাই বোনগুলোকে সামলে রাখা। ওদের ভোলাতে আমি বানিয়ে বানিয়ে গল্প বলতাম। এটাই আমার গল্প লেখার ক্ষেত্রে হাতেখড়ি বলা যায়, কারণ এর 2 বছর পরেই আমি গল্প লিখে রেডিওতে পাঠাই, আর গল্প নির্বাচিত হয় পাঠের জন্য। তারপর থেকে এখনো লেখা চলছে। আবার বিয়ের পর বিশাল যৌথ পরিবারে বউ হয়ে এসে অনেক বিষয়েই প্রথম হাতেখড়ি হয়। যেমন বড় বড় ভাতের হাঁড়ি কিংবা কাপড় দিয়ে ধরে নামিয়ে ফ্যান ফেলতে হয়, মোচা কিভাবে কাটতে হয়, নুন বা ঝাল বেশি হলে কিভাবে সামলাতে হয়, ইত্যাদি ইত্যাদি। বন্ধু, আমাদের জীবনটাই তো প্রতিদিন নতুন কিছু শেখার মধ্যে দিয়ে এগিয়ে চলে। তাই ভেবে দেখো, রোজই কোনো না কোনো বিষয় আমাদের প্রথম হাতেখড়ি হয়েই চলেছে। এই পরিবারের সবার জন্যই অনেক অনেক ভালোবাসা রইল। চিঠিটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29-2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে। এই যে কথাটা উনি বলেছেন না, যে
আমাদের জীবনটাই তো প্রতিদিন নতুন কিছু শেখার মধ্যে দিয়ে এগিয়ে চলে। সত্যি কথা, শেখার যেমন কোনো বয়স নেই। আমরা কি বলতে পারি আমাদের সব শেখা কমপ্লিট, সব শেখা শেষ হয়ে গেছে, জীবনের আর শেখার কিছু নেই? এমন অনেক সময় হয়, দেখবেন আমরা ছোটদের কাছ থেকেও অনেক কিছু শিখি। আমরা বড়রাও কিন্তু অন্যায় করি, আমাদের ভুল কিন্তু ছোটরাও মাঝে মাঝে সংশোধন করে দেয়, ভুল ধরিয়ে দেয়। সেটাও ছোটদের কাছ থেকে শেখার মতো। আমরা বড় বলেই যে আমরা ভুল করি না, ছোটদের তিরস্কার করি, মানে আমরা বড় বলেই না ছোটদের তিরস্কার করি, ছোটদের ভুল সংশোধন করে দিই। কিন্তু এক এক সময় দেখবেন আপনার ভুল ধরার তো কেউ থাকে না। আপনি মনে করছেন আপনি যেটা বলছেন বা যেটা করছেন সেটা ঠিক, আপনার ওপরে হয়তো বলার কেউ নেই। কিন্তু অনেক সময় দেখবেন ছোটদের কাছ থেকেও আমাদের শেখার অনেক কিছু থাকে। ছোটরাও কিন্তু আমাদের ভুল ধরিয়ে দেয়। মা তুমি এটা করো না, বাবা তুমি এটা করো না, কেন এটা করছো, কি দরকার, তাই না? তাই শেখার কোনো বয়স নেই। দেখবেন বিশেষ করে আমি আমার নিজের অভিজ্ঞতা বা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আগেকার দিনে বাড়ির মেয়েরা, এখানে এমন অনেকজনই আছেন যিনি হয়তো আমার সঙ্গে সহমত হবেন, যারা যে আগেকার দিনে দেখবেন বাড়িতে ছেলে বা মেয়ে এই দুজনের মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যেত। কি পার্থক্য? যে মেয়েরা বেশি লেখাপড়া শিখে কি করবে, তাই না? মেয়েদেরকে তো বিয়ে দিয়ে দেবো, ভালো একটা পাত্র পেলেই বিয়ে দিয়ে দেবো। ছেলে লেখাপড়া শিখুক, ছেলে অনেক মানে উচ্চ শিক্ষিত হোক, কারণ ছেলে বংশের প্রদীপ, ছেলে রোজগার করলে বংশের মান সম্মান বা যাই হোক, রোজগেরে ছেলের ঘরে একটা থাকা খুবই দরকার। সেই হিসেবে বা তখনকার সমাজে মেয়েদের, নারীদেরকে যেভাবে চোখে দেখা হতো সেই অনুযায়ী আমি কথাগুলো বলছি। তো হাতেখড়ি হতো ঠিক কথাই, কিন্তু ওই হয়তো 3-4 পড়ানোর পরেই বা সেটাও হয়তো হতো না, 8-9 বছর বয়সেই কিন্তু বিয়ে হয়ে যেত মেয়েদের। তো এখন আমরা কিন্তু পেরিয়ে এসেছি, অনেকটা অনেকটা সময় পেরিয়ে এসেছি। তখনকার যুগের সঙ্গে এখনকার যুগের আকাশ পাতাল তফাৎ, এটা তো ঠিক কথাই। কিন্তু ওই সময় আমাদের মা ঠাকুমারা দেখবেন সেলাইয়ে অসম্ভব পারদর্শী ছিল, আচার করত বিভিন্ন রকমের, আমের সময় আমের আচার, শীতের কুলের আচার, বিভিন্ন রকম আচার বানাতেন। তাদের রান্নার স্বাদ এত সুন্দর, তারা একান্নবর্তী পরিবারে হয়তো বাড়ির গৃহিণী রান্না করত আর সবাই বসে খেত। সারাদিন রান্না করতে করতে হয়তো শেষ পাতে তার কতটুকু জুটত তিনি নিজেও জানতেন না, কিন্তু তিনি আনন্দের সঙ্গে রান্না করতেন, আনন্দের সঙ্গে লোককে, বাড়ির সদস্যদের খাওয়াতেন। এই যে এই যে রান্নার একটা আর্ট, রান্নাও তো একটা শিল্প, সেলাই বোনাটাও একটা শিল্প, আচার বানানোটাও একটা শিল্প, বড়ি দেওয়াটাও একটা শিল্প। তারপর ওই সরস্বতী পুজোর পর যেদিন ষষ্ঠী হতো, ঠান্ডা খাওয়া, সেদিনও ওই রোদ্দুরে বসে মা ঠাকুমারা কাঁথা সেলাই করতো। তো এগুলো এগুলো তো এক একটা শিল্প। তো এগুলোরও তো হাতেখড়ি হয়েছে, তাদের মা ঠাকুমাদের কাছ থেকে তারা দেখে দেখে শিখেছে, তাই তো? তো এই যে প্রত্যেকটা বিষয়ের হাতেখড়ি, তারা একটা ছোট্ট মেয়ে একটা একান্নবর্তী সংসারে গিয়ে, একটা বড় রান্নাঘরে গিয়ে সমস্ত সংসারের দায়িত্ব মাথায় নিয়ে হয়তো পরিবারের সদস্যদের জন্য সকাল থেকে রান্না করছে। সেই রান্নার স্বাদ প্রত্যেকের মুখে যেন অমৃতের মতো লেগে থাকতো। তো এগুলো হাতেখড়ি, এগুলো এক একটা আর্ট, এক একটা শিল্প, এক একটা হাতেখড়ি। গান জানতো তখনকার দিনে। এখনকার দিনে দেখুন শুধু লেখাপড়ার হাতেখড়ি নয়, গান শেখা, নাচ শেখা, আঁকা শেখা, বিভিন্ন মাধ্যম খুলে গেছে
সব কিছুরই কিন্তু হাতে খড়ি হয়, প্রথম শুরুটা কিন্তু হাতে খড়ি দিয়েই হয়, তাই তো? যাই হোক, আর কথা না বলে এবার আমি তো এই যে চিঠিটার মধ্যে আমি পেলাম যে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখছি, প্রত্যেক দিন, আর এই শেখার মধ্যেই আনন্দ। যত শিখবেন তত নিজের মনে তৃপ্তি, এটাই আমি মনে করি। কখনো আমি মনে করব না যে আমার সব শেখা হয়ে গেছে, এখনো প্রচুর প্রচুর শেখা বাকি। সেটাকে যদি আমরা সাদরে গ্রহণ করতে পারি তবেই বোধহয় আমাদের শেখা সার্থক হবে। যাই হোক, আমি পরের চিঠিতে চলে যাচ্ছি। পরের চিঠিটি পাঠিয়েছেন পায়েল বন্দ্যোপাধ্যায়, কিন্তু উনি কোথা থেকে চিঠিটি পাঠিয়েছেন সেই কোনো শাকিন বা ঠিকানা এখানে কিন্তু লেখা নেই। আমি চিঠিটি পড়ছি। ছোট্টবেলায় সেই প্রথম লিখতে শেখা, মনে হতো যেন খাতায় কিছু হেঁটে বেড়াচ্ছে। লেখাগুলোকে তাই মনে হতো আমার শিশু মনের কাছে। খুব খুব মজা হতো লিখতে। সেই প্রথম আমার জ্ঞানের আলোর দরজার সামনে প্রবেশ করা। এক আলোর পথ যেন খুলে গেল, যেখান দিয়ে জ্ঞানের প্রবেশ। আজও মনে আসে সেই দিনের কথা। সেই আলোর পথ ধরে মন প্রবেশ করলো জ্ঞানের দরজায়। ছোট্ট ছোট্ট হাতে সেই প্রথম কলম ধরে লেখা, এ এক সুন্দর অভিজ্ঞতা। মা সরস্বতীর সামনে লেখা প্রথমবারে। ভাষা কি, কথা কি, কিছু বুঝতাম না তখন। শুধু অক্ষরগুলো যেন মনের মাঝে রেখা কেটেছে। সেই অক্ষরের হাত ধরে তো আজ কবিতার কাছে আসা। পেলাম কত মনের ভাষা। সেই অক্ষর শিখিয়েছে মনের কথাকে প্রকাশ করতে। আমার কৃতজ্ঞ সেই অক্ষরের কাছে। আমরা কৃতজ্ঞ সেই অক্ষরের কাছে। এই অক্ষর আমাদের প্রতিবাদের ভাষা দিয়েছে, দেশ মাতাকে মা বলে ডাকতে শিখিয়েছে। চিঠিটি পাঠিয়েছেন পায়েল বন্দ্যোপাধ্যায়। অনেক অনেক ধন্যবাদ পায়েল বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে পাঠানোর জন্য। পরের চিঠিটি পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ, ঠিকানা গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। উনি লিখছেন, গল্পের মতো শোনালেও আমার হাতে খড়ির ঘটনাটি পুরোটাই বাস্তবিক সত্যি ঘটনা। শুভ্রকান্তি বাবু আমার পিসেমশাই, ভীষণ কালো, রকচটা, এক কথার মানুষ ছিলেন। কালো চুল আর কালো গাত্র বর্ণ ছিল দুই ঘনিষ্ঠ বন্ধুর মতো, তবে মনটা ছিল দুধের থেকেও সাদা। লিখতে বসেছি হাতে খড়ি নিয়ে, লিখছি পিসেমশাইকে নিয়ে। একটু অদ্ভুত লাগছে তো? আসলে আমার জীবনের সাথে জড়িয়ে আছেন এই পিসেমশাই। সালটা 1968। শুক্লা পঞ্চমী তিথিতে আমার হাতে খড়ির অনুষ্ঠান ছিল। আয়োজনের দায়িত্বে ছিলেন তিনি, মানে সেই পিসেমশাই। ঘর ভর্তি আত্মীয় কুটুম্ব। হঠাৎ পিসেমশাই ঘোষণা করলেন, হাতে খড়ি দেওয়াটা মানে আসল কাজটি ছাড়া বাকি সব কাজ এখন সেরে রাখা হচ্ছে। সামনের বছর ওই কাজটি অনুষ্ঠিত হবে। কারণ তার খড়ে এলাকায়, মানে খড়িমাটির এলাকায় বাড়ি, অথচ দোকানদার তাকে নিম্নমানের খড়ি পেন্সিল দিয়েছে, যা দিয়ে এই শুভ কাজ হবে না, হয় না। পরের বছর নিজেই বিশুদ্ধ এবং পরিশোধিত খড়ি পেন্সিল এনে আমার হাতে খড়ি দিয়েছিলেন। সেই খড়ি পেন্সিলের গুণমানের জন্য আমাকে জীবনে কোনো পরীক্ষাতে সমস্যায় পড়তে হয়নি ঠিকই, কিন্তু 1 বছর লস করাটা ছাত্র জীবনের এবং কর্মজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছিল। সারা জীবন ভোগ করছি তার ফল যেন। সত্যি কত মানুষের কত অভিজ্ঞতা। হাতে খড়ি না হওয়াতে 1 বছর লস হয়ে গেল। 1 বছর, সত্যি এখনকার দিনে 1 বছরের মানে চাকরির সময় 1 বছর লস হওয়াটা বিশাল বিশাল ক্ষতি। অনেকের হয়তো 1 বছরের জন্য পেনশন আটকে যায়, অনেক সমস্যা হয়। তো সেটা যদি 1 বছর আগে হয়ে যেত তাহলে সেই সমস্যা থেকে অন্তত এই সুখেন্দু বাবু হয়তো নিষ্কৃতি পেতেন। ওনার লেখা অনুযায়ী এটা ওনারই তো অভিজ্ঞতা, ওনারই লেখা সত্যি ঘটনা, তাই আমি এটা ওনার অভিজ্ঞতায় ধরেই আমি কথাটা বললাম। যাই হোক, এত সুন্দর চিঠিটি পাঠিয়েছেন সুখেন্দু ঘোষ, ঠিকানা গুরুপল্লী, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। অনেক
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদেরকে পাঠানোর জন্য। এই যে প্রত্যেকে নিজেদের হাতে খড়ির একটা করে ছোট্ট অভিজ্ঞতা আমাদেরকে পাঠিয়েছেন। তো এই কথাগুলো হয়তো কাউকে বলা যায়নি বা আপনার মনেও ছিল না, আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে বা আপনার বাবার কাছ থেকে আপনি শুনেছেন কখনো গল্পগুলো, সেইগুলোই আপনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। কারণ ছোটবেলাকার স্মৃতি খুব কম জনের মনে হয় মনে আছে, যেমন আমার মনে নেই। আমি বলতেই পারবো না আমার হাতে খড়ি কেমন হয়েছিল। যেমন আমার ছেলের হাতে খড়ি আমার মনে আছে। আমার ছেলে রামকৃষ্ণ মিশনে পড়তো, আসানসোল রামকৃষ্ণ মিশনে। তো আসানসোল রামকৃষ্ণ মিশনে আমার ছেলের হাতে খড়ি হয়নি। আমাদের বাড়ির, আমার শ্বশুরবাড়িতে পুজো হতো, সেখানে হয়েছে। কিন্তু সরস্বতী পুজোর সময় রামকৃষ্ণ মিশনে গিয়ে বহু বহু বাচ্চাদের মানে হাতে খড়ি দেখেছি মহারাজের হাত ধরে। এ এক অনন্য পাওয়া। মানে কি বলবো, যারা খুব ভাগ্যবান, মহারাজের হাত ধরে তাদের হাতে খড়ি হতো সরস্বতী দেবীর সামনে। এটা একটা বিশাল পাওয়া। যত্ন করে মহারাজরা প্রত্যেক বাচ্চাকে যত্ন করে হাতে খড়ি করাতেন। এটা একটা অনন্য পাওয়া। আমার ছেলে রামকৃষ্ণ মিশনে পড়েছে ঠিক কথা, কিন্তু হাতে খড়ি ওখানে হয়নি। আমি হয়তো আগে জানলে হাতে খড়ি মহারাজের হাত ধরেই হতো। যাই হোক, যেটুকু পাওয়া যায় সেটুকুতেই সন্তুষ্ট থাকতে হয়, তাই তো? যাই হোক, এবারের যে চিঠিটি পাঠিয়েছেন তিনি হলেন সজল কর্মকার, গ্রাম ও পোস্ট আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731204। তো শান্তিনিকেতন থেকেই বোধহয় আগের চিঠিটাও শান্তিনিকেতন থেকেই, হ্যাঁ শান্তিনিকেতন থেকে পেয়েছিলাম। তো এবারের চিঠিটাও শান্তিনিকেতন থেকেই। গল্প, উনি একটি গল্প লিখেছেন। গল্পটি হলো গল্পটির শিরোনাম মৃৎশিল্প। বাবার কানের কাছে রেডিও বাজছে সারাদিন। বাবা মাটির পুতুল বানাচ্ছে। আমি রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শুনছি আর বসে দেখছি বাবা কিভাবে পুতুল বানাচ্ছে। খুব ভালো লাগতো। কিন্তু বাবা বলতো, আর নয়, এবার যা পড়তে বস। দাদাও বাবার কাছে শিখেছে কি করে মাটির পুতুল বানাতে হয়। দাদা একবার বকেছিল, যা যা, তোর দ্বারা এসব কিছু হবে না। এখন সেই বাবা দাদা কেউ নেই। মা শিখিয়েছে মাটি কিভাবে পাট করতে হয়। শান্তিনিকেতন খোয়ায় আছে রাঙা মাটির পলি। ডাইসে সেই মাটি রেখে আলতো চাপ দিয়ে কত ময়ূর, হাতি, পেঁচা, মুখোশ ইত্যাদি তুলতে শিখেছি। এখন আমি নিজেই মাটি দিয়ে জুয়েলারি, গহনা, কানের বানাই। তারপর শিখে নিয়েছি সেগুলো কিভাবে পোড়ালে কালো হয়, ফলে সেগুলো হালকা ও শক্ত হয়। ওগুলো খোয়াইয়ের হাটে বসে বিক্রি করি। বর্তমানে গৃহশিক্ষকতার সাথে এই শিল্পকাজটাও যে পেশা হয়ে গেছে। বাহ, খুব ভালো লাগলো যে আপনি গৃহশিক্ষকতার সঙ্গে সঙ্গে আপনাদের যে কি বলবো, পরিবারের যে মৃৎশিল্পী বা মৃৎশিল্পর যে কাজ, মানে আপনি বাবার যে কাজটাকে সম্মান দিয়ে, বাবা যেটি করতেন সেই বাবাকে সম্মান দিয়ে এখনো যে আপনি এই কাজটিকে ভালোবেসে করেন। আমি পেশা বলবো না এটাকে, আপনি তো পেশায় একজন গৃহশিক্ষক, কিন্তু এটাকে যে আপনি ভালোবেসে এখনো যে আপনি করে চলেছেন, এটা আপনার বাবাকে সম্মান দেওয়া আমি মনে করি। বাবার হাত ধরে আপনার এই যে মৃৎশিল্প কাজের হাতে খড়ি হয়েছিল, তো সেইটাকে যে আপনি এখনো পর্যন্ত ধরে রেখেছেন বা করে চলেছেন, সেটার জন্য অনেক 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 ধন্যবাদ আপনাকে। কারণ মানুষকে একটা পেশায় যেতে হয় নিজের সংসার চালানোর তাগিদে, মাথা উঁচু করে বাঁচার তাগিদে, সম্মানের সঙ্গে সমাজে বাঁচার তাগিদে। মানুষকে একটা কি বলবো, নিরাপদ একটা আশ্রয় বা নিরাপদ পেশায় প্রত্যেককে যেতে হয়। তো কিন্তু প্রত্যেকের মাঝেই, প্রত্যেকের অন্তরের মধ্যেও কিন্তু একটা সুপ্ত বাসনা বা সুপ্ত চিন্তা বা সুপ্ত কি বলবো গুণ থাকে।
যেটাকে আমরা এখন বলি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি। যে কেউ গান জানে, কেউ আবৃত্তি করে, কেউ আঁকা শিখেছিল, আঁকা শিখেছে। তো পরবর্তীতে আপনি অবসর, আপনি হয়তো আজ গৃহশিক্ষকতা করছেন, কিন্তু একটা সময় তো আপনাকে অবসর জীবনযাপন করতেই হবে। সেই অবসর জীবনযাপনটা খুব প্যাথেটিক হয়ে ওঠে। একটা কাজের মধ্যে থাকা মানুষ যখন বাড়িতে চুপ করে বসে যায় না, তখন সেই দিনগুলো কাটানো বা সময়গুলো কাটানো খুবই কষ্টকর হয়ে ওঠে। আমরা যারা মেয়েরা তারা হয়তো বাড়িতে আমাদের দেখবেন রুটিন, আমরা মা কাকিমাদের দেখেছি তাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই বাড়ির কাজকর্মই কেটে যায়, কর্মের মধ্যেই কেটে যায়। কিন্তু যারা চাকুরিরতা বা চাকরি করতো, তারা তারা কিন্তু এই অবসরের পর তারা কিন্তু দেখবেন বলে না যে রিটায়ারমেন্টের পর আমি অর্ধেক হয়ে গেছি, আগে যা ছিলাম এখন অর্ধেক হয়ে গেছি। এটা বলে কেন? এই যে বাড়িতে চুপ করে বসে থাকা। তো আমার মনে হয় এই বাড়িতে চুপ করে বসে না থেকে আপনি যেটা ছোটবেলায় শিখেছেন হয়তো সেটাকে আপনি কন্টিনিউ করতে পারেননি পেশার তাগিদে। তো আমার মনে হয় সেটাকে আপনারা আবার জাগিয়ে তুলুন, আবার করুন, আবার শুরু করুন, নতুন করে শুরু করুন। আপনারা আবার হাতে খড়ি করুন না, হাতে খড়ির মাধ্যমে আপনারা আবার জাগিয়ে তুলুন, আবার শুরু করুন নতুন উদ্যমে। আপনারা হয়তো স্টেজ পাবেন না, আবৃত্তি বলার জন্য হয়তো ভালো প্ল্যাটফর্ম পাবেন না, বা কোনো বড় হলে আপনারা হয়তো ডাক পাবেন না, কিন্তু আপনারা ছোটোখাটো নিজেদের বন্ধু মহলে একটা সান্ধ্য আড্ডার মধ্যেও যদি নিজের প্রতিভাটাকে একটু তুলে ধরতে পারেন, দেখবেন আপনার মনের মানে কি বলবো, একটা স্যাটিসফ্যাকশন বা আপনার মনের একটা মানে মনের যে ক্ষেতটা দেখবেন কিছুক্ষণের জন্য আপনি হয়তো ভুলে যাবেন। বা আপনার পাশের বন্ধুটি যখন আপনাকে বলবে, বাহ তুই তো খুব ভালো বলিস, তো বন্ধ করে দিয়েছিস কেন, শুরু কর না, আবার কর, তখন দেখবেন মনের মধ্যে জাগে, হ্যাঁ শুরু করলেই তো ভালো হয়। আবার কোনো রকম ভাবে এই যে আপনারা লিখছেন, কেউ কবিতা লেখেন, কেউ গল্প লেখেন, কত পত্রপত্রিকায় বেরোয় নিশ্চয়ই আপনাদের কবিতা, গল্প, এগুলোই তো মানে বেঁচে থাকার রসদ, অবসর যাপনের রসদ আমার মনে হয়, তাই তো? যাই হোক, অনেক বাজে কথা বলছি, এবার আমি পরবর্তী চিঠিতে চলে যাই। অনেক চিঠি আছে। এর পরে চিঠিটি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। উনি লিখছেন, হাতে খড়ির মাধ্যমেই বিদ্যারম্ভ আমাদের ঘরানার বহুকাল আগে থেকেই, এবং আজ পর্যন্ত চিরাচরিত প্রথা। 4 বছরই ঘুম থেকে তুলে মাঘের শীতে কাঁপতে কাঁপতে প্রাতকৃত্যদি সারিয়েই স্নানের ঘরে হাজির করেন দিদি। অভুক্ত সাত সকালেই গরম জল মিশ্রিত জলে স্নান করিয়ে কাঁচা জামা কাপড় পরিয়ে ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষায় মা, বাবা আর সমস্ত দাদা দিদি। আর এদিকে পেটে খিদে আর শীতের স্নানে জবুথবু ও কাবু। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ঠাকুরমশাইয়ের শুভাগমনের পর কিছুক্ষণ মা সরস্বতীর পূজার্চনার পর আমাকে মা সরস্বতীর মূর্তির সামনেই আসন পেতে ঠাকুরমশাই বসিয়েছিলেন। মা সরস্বতীকে গড় হয়ে প্রণাম করতে বলেছিলেন। সামনে বর্ণপরিচয়, ধারাপাত, স্লেট ও খড়ি পেন্সিল। ঠাকুরমশাই আমার হাত শক্ত করে ধরতেই ভয় পেয়েছিলাম। ঠাকুরমশাই হাসি মুখে আমার ডান হাতের প্রথম 3 আঙুলের ফাঁকে মোটা পেন্সিল ধরিয়ে সামনের পাতা স্লেটে মোটা মোটা অক্ষরের অ, আ, হ্রস্বই দীর্ঘই 1 2 3 4 লিখিয়েছিলেন ও সাথে সাথে মুখে বলিয়ে আমাকে মা সরস্বতীকে প্রণাম করতে বলে হাতে খড়ি করিয়ে ছুটি দিলেন। এটা বোধহয় সবাইকার জীবনেই ঘটেছে। আপনার এই লেখার মধ্যে দিয়ে মনে হচ্ছে যেন হালকা হালকা মনে পড়ছে আমারও বোধহয় তাই হয়েছিল, কিন্তু আমার মনে নেই। এত ব্যস্ততার মধ্যে আর মায়ের কাছে আমার জিজ্ঞেস করাও হয়নি যে মা আমার হাতে খড়ি কিভাবে হয়েছিল। তবে বাড়িতে সরস্বতী ঠাকুর আসতো, নিশ্চয়ই ঠাকুরমশাইয়ের হাত ধরেই আমার হাতে খড়ি হয়েছে, এটুকু তো তখনকার দিনে হতোই। আপনার এই চিঠির মধ্যে দিয়ে না যেন আমরা সবাই যেন সেই ছোটবেলার স্মৃতিগুলো ফিরে পাচ্ছি, ছোটবেলায় চলে গেছি, যেন কিছুক্ষণের জন্য হলেও আমরা যেন ছোটবেলায় পৌঁছে গেছি।
অসাধারণ, খুব ভালো লাগলো আপনার চিঠি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যে চিঠিটি পাঠিয়েছেন পিনাকি চরণ দে, রেডকো ভবন, মাধবীতলা, কাটোয়া, পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। অসংখ্য ধন্যবাদ। এর পরের চিঠিটি পাঠিয়েছেন হলুদ গাদার শুভেচ্ছান্তে ডক্টর রমলা মুখার্জি, বৈচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি থেকে। স্মৃতি জাগানিয়া মনের খাম। ছোটবেলায় সরস্বতী ঠাকুরের সামনে হাতে খড়ি দিয়ে শুরু করেছিলাম পড়াশোনার পাঠ। পুরোহিত মশাইয়ের হাত ধরে স্লেটে খড়ি দিয়ে অওয়া দেওয়ানোর গল্প তো আমাদের সময়কার সবার জীবনেই ঘটেছে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে হাতে খড়ি প্রথাটাই বোধহয় উঠে যাচ্ছে। বেশিরভাগ বাচ্চার কাগজের খাতায় পেন্সিল দিয়ে ABCD লিখে শুরু হয় প্রথম লেখনী। ইংলিশ মিডিয়ামে জাঁতাকলে বর্তমান প্রজন্মের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তাই আ বর্ণ পরিচয়, স্লেট পেন্সিল এসব এখন অবলুপ্তির পথে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এবারে সরস্বতী পুজোয় আমাদের মহিলা পুরোহিতের দলের পক্ষ থেকে একটি বিদ্যালয়ে সরস্বতীর আরাধনা করতে গিয়ে আমি একটি বাচ্চার হাতে খড়ি দেওয়ালাম। স্লেটে খড়ি দিয়ে অ লিখে ছোট্ট মেয়েটির হাত ধরে বুলিয়ে দিতে পেরে ভীষণ আনন্দ পেয়েছিলাম। হাতে খড়ির এই সুন্দর অভিজ্ঞতাটি আমার মনের মণিকোঠায় চিরদিন অম্লান হয়ে থাকবে। হলুদ গাঁদার শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন ডক্টর রমলা মুখার্জি, বৈচি, বিবেকানন্দ পল্লী, জেলা হুগলি। একদম ঠিক কথা। আপনার সঙ্গে আমি একদম একদম একমত যে হাতেখড়ি প্রথাটাই উঠে যাচ্ছে। এখন ওই যে স্লেট পেন্সিলে লেখানোর ধৈর্যটাই মা বাবাদের নেই, একদম ডাইরেক্ট চলে যাচ্ছে কাগজ পেন্সিল দিয়ে। সেই জন্য আর বাচ্চাদের বাংলা হ্যান্ডরাইটিং যে এত জঘন্য হতে পারে যেটা আমি ভালো করে জানি, কারণ আমি স্টুডেন্টদের পড়াই তো। মানে বাংলার হ্যান্ডরাইটিং, ইংলিশ হ্যান্ডরাইটিং যত সুন্দর, বাংলা হ্যান্ডরাইটিং আপনি উদ্ধার করতে পারবেন না যে কি লিখেছে। মানে এটাই বোঝা যায় যে বাংলার ওপর তাদের কতটা অবহেলা, যেটা ইংলিশের ওপর নেই। জোর করে যারা বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যারা বাংলা নেয়, সেটাও তারা জোর করে পড়ে, জোর করে তাদের পড়ানো হয়, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তারা আনন্দ সহকারে বাংলা সাবজেক্টটাকে সেভাবে দেখে না, কারণ তাদের প্রত্যেকটা সাবজেক্টই তো ইংলিশে পড়তে হয়। বাংলাটা যেন একটা যন্ত্রণা তাদের কাছে হয়ে যায়, যন্ত্রণাদায়ক। আমি কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনো রকম কমেন্ট শো করছে না। পরবর্তীতে আমি কমেন্ট দেখব। যাই হোক, যারা আছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এবার পরবর্তী চিঠিতে চলে যাচ্ছি। পরবর্তী চিঠিটা একটা খুব ছোট্ট চিঠি, কিন্তু খুব সুন্দর। চিঠিটা পাঠিয়েছেন বিমলেন্দু চক্রবর্তী, গুয়াহাটি, আসাম থেকে। কত দূর থেকে আপনারা পত্র পাঠান এই মনের খামের অনুষ্ঠানের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার এই চিঠিটা খুব ছোট্ট হলেও খুব সুন্দর। হাতে খড়ি। শ্রী পঞ্চমী তিথির সকালে মাঘে মেঘে বর্ণমালা, ছিল চন্দন ধূপ আমের মুকুল, স্বপ্নের পাঠশালা। হয়তোবা ঠাকুমার ব্যস্ত চুরির শব্দ, স্লেট ও খড়ি মাটি, অওয়া কখ মন্ত্রপুত। ষাটোর্ধ্ব আমাকে ডাকে, গল্প কবিতার পান্থশালা। ছোট্ট হলেও চিঠিটা অপূর্ব সুন্দর। এত এত ছোট্ট করে যে এত সুন্দরভাবে চিঠি লেখা যায়, ছন্দে ছন্দে উনি লিখতে চেষ্টা করেছেন, কিন্তু খুব সুন্দর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিমলেন্দু চক্রবর্তী, যিনি চিঠিটি আমাদেরকে পাঠিয়েছেন গুয়াহাটি, আসাম থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় মনের খামে, সেটা ছিল 1950 সাল।
আমার জন্ম হলো আমার জমিদার দাদামশাইয়ের জমিদার বাড়ির আঁতুর ঘরে। কিছুদিন পরে এলাম প্রত্যন্ত গ্রামে আমার ঠাকুরদার মাটির বাড়িতে। আদরে যত্নে বড় হতে লাগলাম। আমার 5 বছর বয়স হতেই বাড়িতে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনার জোগাড় হলো। মায়ের সামনে হাতে খড়ি হবে আমার। পুজোর দিন সকালে পুকুরে ডুব দিয়ে স্নান করে এলাম। বাবার এনে দেওয়া ছোট্ট শাড়িখানি মা সুন্দর করে পরিয়ে দিলেন। গিয়ে মায়ের সামনে কম্বলের ওপর বসলাম। সামনে রাখা ছিল সেলেট, চকখড়ি, বর্ণপরিচয়, প্রথম ভাগ আর ধারাপাত। মন দিয়ে মায়ের পুজো দেখলাম। পুজো শেষে পুরোহিত মশাই আমায় হাত ধরে সেলেটের ওপর অ আ হ্রস্বই দীর্ঘই রিলি ইত্যাদি লিখিয়ে দিলেন। লেখা শেষ করে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করে মায়ের কাছে মন দিয়ে পড়াশোনা করার শপথ জানিয়ে বেরিয়ে এলাম পুজো মণ্ডপ থেকে। মা এক গ্লাস শরবত দিলেন, খেয়ে আবার মণ্ডপে গিয়ে ঘুরতে লাগলাম। সকলকে নলেন গুড়ের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে চিঠিটি পাঠিয়েছেন। কত কত জনের কত রকম অনুভূতি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। কি ভালো, মানে এই ছোট্টবেলাকার অভিজ্ঞতা যাদের মনে আছে তারা কত সুখী বলুন তো। কত সুন্দর করে তারা লিখতে পাচ্ছেন আপনাদের অভিজ্ঞতাগুলো। ছোটবেলাকার স্মৃতিগুলো যেন সত্যি যদি আবার ফিরে আসতো আমাদের কাছে, তখন যেগুলো আমরা পারিনি এখন বোধহয় সেগুলো পূর্ণ করতে পারতাম, তাই না? ও বাবা, এতক্ষণে একজনের কমেন্ট আমার কাছে এসে পৌঁছেছে। রমলা মুখার্জি দিদি, খুব সুন্দর লাগলো আমার চিঠি রত্না দত্ত মহাশয়ের কণ্ঠে। অনেক ধন্যবাদ জানাই সঞ্চালিকাকে। আপনাকেও অনেক ধন্যবাদ দিদি। আপনি এত সুন্দর করে লিখেছেন যে আপনার হাত ধরে কারোর হাতে খড়ি, এই সময় বর্তমান সময় আপনি হাতে খড়ি দিয়েছেন, হাতে খড়ি করিয়েছেন, সে তো এটা একটা বিশাল পাওয়া, বিশাল অভিজ্ঞতা আপনার জীবনে। আপনি যে বলেছেন না মনের মণিকোঠায় সযত্নে রেখে দেব, সত্যি রেখে দেবেন। কারণ এই সব মুহূর্তগুলো যে পায় সেই তার মর্ম বোঝে, সবাই বুঝতে পারে না। আপনি অতি ভাগ্যবতী যে আপনি এরকম একটি কাজ করার, বা আপনার হাত ধরে কোনো বাচ্চার হাতে খড়ি হলো, আপনি মা সরস্বতী হয়ে তার হাতে খড়ি করিয়েছেন। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান মতামতের জন্য। আমি পরের চিঠিতে চলে যাই। পরের চিঠিটি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি। ইনিও কোনো শাকিন বা ঠিকানা দেননি। আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনারা যদি আপনাদের শাকিন বা ঠিকানাটা দেন তাহলে আমরা বুঝতে পারি যে আপনারা কে কোথা থেকে চিঠিগুলো লিখছেন। এই যেমন গুয়াহাটি আসাম থেকে আমাদের কাছে চিঠি এসে পৌঁছেছে, তেমনি আপনার চিঠিটি যে কোথা থেকে এসেছে সেটা ঠিকানাটা লেখা থাকলে আমাদের ভালো লাগে, এই আর কি। আপনার চিঠিটি আমি পাঠ করে শোনাচ্ছি। হাতেখড়ি গল্প এখন আর শোনা যায় না। আর হাতেখড়ি দিয়ে কি হবে? শিক্ষা ব্যবস্থার গায়ে কালি লেপে দিয়েছে, শিক্ষার পাতাগুলো সব ছিঁড়ে খুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কি হবে লেখাপড়া শিখে? সব একদিন বন্ধ হয়ে যাবে। আজ প্রকৃত শিক্ষিত গুণী ব্যক্তি নিজেকে লুকিয়ে রেখেছে সবার সামনে, থাকলে অবহেলার পাত্র হতে হবে। শিক্ষা জগতের আলো এখন আর জ্বালাতে চায় না। আসলে এই যে লাইনটাতে একটু দাড়ি কমার একটু অভাব বলে আমার একটু পড়তে ভুল হলো। প্রকৃত শিক্ষিত গুণী ব্যক্তি নিজেকে লুকিয়ে রেখেছে সবার সামনে, থাকলে অবহেলার পাত্র হতে হবে। আচ্ছা, শিক্ষা জগতের আলো এখন আর জ্বালাতে চায় না, থাক অন্ধকারে। কি হয়েছে? শিশু কিশোররা এখন কেউ পড়তে চায় না। তাহলে পড়াশোনা করে মিথ্যা কষ্ট করে শরীরকে কষ্ট দিয়ে আছে কিছু লাভ? যেখানে পেটে ভাত নেই, কে খেতে দেবে তার ঠিকানা নেই, পড়াশোনা করলে এক ঘরে করে দেবে। চাকরি কাদের জন্যে, জ্ঞান কাদের জন্যে, এই প্রশ্নের কি উত্তর দিতে পারবে? বিবেকানন্দ বলেছে, পেটে খাবার না জুটলে ধর্ম হয় না। পড়াশোনা কোত্থেকে হবে? উত্তর দেওয়া জটিল বিষয়। হাতে খড়ি গল্প আর পাওয়া যাবে না, এখন
নামকে বাঁচতে এসব পালন করা। তারপর সবাই ডিগবাজি দেবে। চিঠিটি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিশোর ব্যানার্জি দাদাকে। উনি একদম সত্যি কথা বলেছেন, একদম সত্যি কথা। আজকের যুগে শিক্ষার যা অবস্থা, যেসব মাস্টারমশাইদের হাত ধরে বাচ্চা মানে হাতে খড়ি হয়েছিল, সেই সব শিক্ষকরা হয়তো কেউ কেউ এখনো পর্যন্ত বেঁচে আছেন, এখনো তাদের অস্তিত্ব আছে, এখনো তারা হয়তো মানুষ গড়ার কারিগরের কাজেই তারা লিপ্ত আছেন। তো তারা কি উপযুক্ত সম্মান পাচ্ছেন, উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন, কি উপযুক্ত সম্মানও তারা পাচ্ছেন না। পদে পদে তাদের হেনস্থা হতে হচ্ছে। আগেকার দিনের আমাদের মনে আছে, আমরা পড়া না পারলে আমাদেরকে মারতো, বকতো, শাস্তি দেওয়া হতো, কঠোর শাস্তি, মানে এক পা তুলে কান ধরে শ্রেণীকক্ষের বাইরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো, টিফিনও খেতে দেওয়া হতো না। এটাই ছিল শাস্তি। কেন পড়াশোনা করে আসোনি, কেন পড়া বলতে পারছো না? কিন্তু এখনকার দিনে আপনি 5 মিনিট ছেলেটাকে একটু ওরকম করে দাঁড় করিয়ে দেখুন তো, তারপর দিন শুধু বাবা মা কেন, তার গোটা ফ্যামিলি চলে আসবে আপনাকে হেনস্থা করার জন্য। শুধু হেনস্থা নয়, আপনাকে হয়তো কিল চর ঘুষি মার খেতেও হতে পারে। কেন আপনি ছেলেকে শাস্তি দিয়েছেন, কেন বকেছেন, বা আপনার ওই বকার জন্য ওইটুকু ছেলে হয়তো অপমানিত বোধ করে এমন একটা দুর্ঘটনা ঘটিয়ে দেবে, সেটার জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হবে, আপনাকে হয়তো জেলের ঘানিও টানতে হতে পারে। তো এই তো আজকে সমাজ, আজকে যুগের পরিণতি। তো সেই সব ছেলেরা কি হাতেখড়ির মর্ম বোঝে না? আগামী প্রজন্মকে হাতেখড়ির গল্প বলবে বা হাতেখড়ির মাহাত্ম্য শোনাবে? এই তো আজকের দিনে শিক্ষার পরিণতি। এই যে উনি কথাটা লিখেছেন না, প্রকৃত শিক্ষিত গুণী ব্যক্তি নিজেকে লুকিয়ে রেখেছে সবার সামনে, লুকিয়ে রেখেছে সবার সামনে থাকলে অবহেলার পাত্র হতে হবে। সত্যি কথা, একদম সত্যি কথা। খুব কম মানুষ আছে যারা প্রকৃত শিক্ষকতার দাম পান, খুব কম। মানে এখন হয়তো আপনি হাতে গুনে হয়তো 2-1 জনকে দেখতে পাবেন। এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি। আগে তবু গ্রামে এই পরিবেশ বা এই সময়টা হয়তো গ্রাম হয়তো শহরের থেকে অনেকটা দূরে থাকতো, কিন্তু এখন গ্রামেও শুরু হয়ে গেছে। এই এক এক পরিবেশ, এক চিত্র আপনি গ্রামেও দেখতে পাবেন, শহরেও দেখতে পাবেন। কি দরকার আপনার মানুষ গড়ার কারিগর তৈরি করতে গিয়ে আপনি হেনস্থার শিকার হবেন, আপনি অপমানিত হবেন, আপনাকে হয়তো জেল খাটতে হতে পারে। কে চায় বলুন তো এখন উটকো ঝামেলায় যেতে? এখনকার সমাজ যা চাইছে তার সঙ্গেই আপনাকে আপোষ করে নিতে হচ্ছে, এই এখন নিয়ম। সত্যি কথাই বলা যায় না, তিরস্কার তো দূরের কথা। সুখেন্দু ঘোষ লিখছেন, মনে দাগ কেটে যাচ্ছে রত্নাদির পাঠ। অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা। আপনারা এই যে লিখেছেন না, সে লিখেছেন, কিন্তু আমি যখন আপনাদের লেখাগুলো পাঠ করে শোনাচ্ছি, আমি প্রতিবারই এক কথাই বলি, তখন আপনাদের মনটা ভীষণ আনন্দে ভরে যাচ্ছে। আপনারা আপনাদের কথাগুলো যেন শুনতে পাচ্ছেন। লিখেছেন ঠিক কথা, কিন্তু সেটাকে যখন আপনারা শুনছেন কানে, তখন আপনারা আপনাদের নিজেদের চিঠিগুলোই মনে মনে হচ্ছে না, এটা কি আমি লিখেছিলাম? এই চিঠিটা আমার চিঠি না অন্য কারোর চিঠি? নিজেরাই নিজেদের কানকে বিশ্বাস করতে পারছেন না। এটাই হচ্ছে নিয়ম। আপনারা লেখেন, আর আমি যখন কণ্ঠে, বা আমি বা অন্য কেউ যখন সেই চিঠিগুলো কণ্ঠে ধারণ করি না, তার একটা আলাদা মাত্রা এসে যায়, মাত্রা পান আপনারা। আরও আরও অনেক অনেক ওপরে উঠে যায় আপনাদের চিঠিগুলো। এটাই আপনাদের পাওনা আমাদের তরফ থেকে। আমাদের তরফ থেকে আপনাদের এটাই হচ্ছে উপরি পাওনা, পুরস্কার বলতে পারেন। আমি পরের চিঠিতে চলে যাচ্ছি।
পরের চিঠিটি পাঠিয়েছেন সুমনা বিশ্বাস, বউবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712138। চন্দননগর, হুগলি, এটা আমার বাবার বাড়ির জায়গা। এই জন্য আমি এই চন্দননগর, হুগলি শুনেই একটুখানি আপ্লুত হয়ে গেলাম। যাই হোক, আমি চিঠিটি পাঠ করছি। 80-র দশক, পুরুলিয়ায় বাংলো বাড়ি লাগোয়া একফালি বাঁধানো উঠোন। ছোট্ট আমি সেখানেই এক মনে অ আ লেখা প্র্যাকটিস করি। খুব ইচ্ছে দাদার মতো একখানি খাতায় লিখব, নিদেন একটা স্লেট। কিন্তু হাতে করি না হলে নাকি ও জিনিস পাওয়া যায় না, ভগবান রাগ করে। তাই উঠোনেই প্র্যাকটিস চলতো। এই যে কথাটা লিখেছেন না, উঠোনেই প্র্যাকটিস চলতো, তো আমার মনে আছে আমি ছেলেকে প্রথম শিখিয়েছিলাম মেঝেতে, সিমেন্টের মেঝেতে চকখড়ি দিয়ে প্রথম আঁকিবুকি কাটতো। তো আঁকিবুকি কাটতে কাটতেই ওকে অ আ শেখাতাম রান্না করতে করতে। এই কথাটা না আপনি মনে করিয়ে দিলেন আমাকে। এই যে বলে না, পুরনো স্মৃতিকে কিছুটা একটু ঝাঁকুনি দিলেই পুরনো স্মৃতিগুলো কিরকম হরহর হরহর করে বেরিয়ে আসে। সেই আপনার এই চিঠির ঝাঁকুনিতে আমার সেই পুরনো স্মৃতি, নিজের ছেলেকে কিভাবে করিয়েছি সেই স্মৃতিটা আজ ফিরে পেলাম। যাই হোক, দাদা সকাল হতেই দিব্যি ইউনিফর্ম পরে ফিরবাবুটি হয়ে সৈনিক স্কুলের বাসে বেরিয়ে যায়। দেখে ভাবি কবে যে ওরকম পোশাক আর বই খাতা পাবো। শেষে এক সরস্বতী পুজোর সকালে পাশের বাড়ির ব্রাহ্মণ জেঠুর কাছেই হাতে করেই হবে ঠিক হলো। আমি আনন্দে 8 দুগুণে 16খানা যথাসময়ে জেঠুর কোলে বসলাম। জেঠু স্লেটে গোটা গোটা করে একটি অ লিখে চকখড়ি ধরিয়ে বললেন, এর ওপরে বুলিয়ে লিখবে। আমি বললাম, বোলাবো কেন? আমি নিজেই অ লিখতে পারি। আশেপাশে সবাই হেসে ফেলল। শেষ পর্যন্ত মন্ত্রোচ্চারণের সাথে অ লেখা শেষ করে স্লেটটি বগল দাবা করে নিজের বাড়িতে ফিরলাম। সে কি আনন্দ সেদিন! এত বছর পরেও স্মৃতির কোনো কোনায় এতটুকু ভাঁজ পড়েনি। চিঠিটি পাঠিয়েছেন সুমনা বিশ্বাস, বউবাজার, চন্দননগর, হুগলি, সূচক 712138 থেকে। স্লেট বগলে করে সারি সারি দিয়ে ছেলেরা চলে যাচ্ছে, এটা বোধহয় গ্রামের পাঠশালাই দেখা যেত। গ্রামের পাঠশালাতেই তো এরকম ছিল যে পড়াশোনা হয়ে যাবার পর স্লেট বগলে করে, আর হয়তো বর্ণ পরিচয় কি সহজ পাঠ থাকতো হাতে, আর হাতের মুঠোয় থাকতো খড়ি পেন্সিল, নিয়ে সবাই চললো যে যার বাড়ি। এটা বোধহয় গ্রামের স্কুলেই দেখা যেত, গ্রামের পাঠশালাতে। সুপর্ণা বিশ্বাস লিখছেন, নমস্কার দিদিভাই, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন। আপনার চিঠিটি আমি এই মাত্র পাঠ করলাম। যাক, আপনি নিশ্চয়ই শুনেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন শান্তনা ব্যানার্জি, নিউ টাউন, রাজারহাট, কলকাতা থেকে। সত্যি কথা বলতে আমার নিজের হাতে খড়ির কথা একটুও মনে নেই। শুনেছি আমার হাতে খড়ি দিয়েছিলেন আমার মেজ কাকা। কুলদেবতা মদন গোপালের প্রতিষ্ঠিত মন্দির ও বিগ্রহ থাকায় আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো বাক্স বসিয়ে। সেখানেই বাড়ির সবার হাতে খড়ি। আমার ছেলের হাতে খড়ি হয়েছে আমার শ্বশুর বাড়ির প্রায় 150 বছরের পুরনো পুজোর দালানে মা সরস্বতীর মূর্তির সামনে কুলপুরোহিত রামু জ্যাঠার কোলে বসে। নতুন স্লেট, পেন্সিল, নতুন জামা পরে, কপালে চন্দনের ফোঁটা পরে ভারী সুন্দর লাগছিল তাকে। ভীষণ দুষ্টু আর চঞ্চল ছিল, অথচ এত একাগ্রচিত্তে গম্ভীরভাবে জ্যাঠার সব নির্দেশ পালন করছিল যে না দেখলে বিশ্বাস হবে না। শুধু ও নয়, এই বংশের সবার তো বটেই, এই গ্রামের যত ছেলে মেয়ের হাতে খড়ি হয়েছে এবং এখনো হয় আমাদের এই পুজোয় প্রতি বছর। এ যেন আগামী দিনের শিক্ষা জীবনে প্রবেশদ্বার, অন্তরে বাগদেবীর অভিষেক। সেই পদার্পণের মধ্য দিয়েই সমগ্র জীবন তাকে নিয়ে এগিয়ে চলার অঙ্গীকার। প্রার্থনা করি আগামী প্রজন্ম যেন এই দ্বীপ জেলে রাখে তার পরবর্তী প্রজন্মের জন্য। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, জ্ঞান ও বোধের জাগরণ শুরু হয় যে এই হাতে খড়ির মঞ্চ থেকেই। আন্তরিক শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন শান্তনা ব্যানার্জি,
নিউ টাউন, রাজারহাট, কলকাতা থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। কতজনের কত অভিজ্ঞতা, কতজনের ছোটবেলার অভিজ্ঞতা আপনারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন এই চিঠির মাধ্যমে, যেগুলো হয়তো না বলা হয়েই থেকে যেত, সেগুলো আপনারা আপনাদের কলমের আঁচড়ে ফুটিয়ে তুলেছেন চিঠির পাতায়। অসংখ্য ধন্যবাদ। দেবোত্তম গোস্বামী, খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ দেবোত্তম দা। এই খুব ভালো লাগছে এতক্ষণে কমেন্টগুলো দেখতে পাচ্ছি। হাইলাইট করুন, কিভাবে হাইলাইট করব আমি তো ঠিক বুঝতে পারছি না, আমি ঠিক পারি না। পরবর্তীতে হাইলাইট করলে যদি পারা যায় দেখবো আমি। এখন করতে গিয়ে বাই চান্স যদি কেটে যায় ভিডিওটা, বিপদে পড়ে যাব। যাই হোক, আমি পরের চিঠিতে চলে যাই। সোমা রায়, গ্রাম ও পোস্ট যারা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721232 থেকে পাঠিয়েছেন এই চিঠিটি। প্রিয় মনের খামে, সরস্বতী বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মাগো, বিদ্যে যেন হয়। সরস্বতী পুজোর আগের রাতে মা আমাকে এই গানটা শিখিয়ে দিয়ে বলেছিল, কাল সরস্বতী পুজোর পর তোর হাতে খড়ি হবে, ঠাকুরের কাছে এই গানটা গাইবি। তখন আমার বয়স 5। মায়ের কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন জামা পরে ঠাকুর ঘরে এলাম। পুরুত মশাই পুজো শেষ করে আমাদের পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ালেন। আমি এক মনে ঠাকুরের দিকে চেয়ে মায়ের শেখানো গানটা গাইতে লাগলাম। এরপর পুরুত মশাই একটা স্লেট সরস্বতী মায়ের পায়ে ছুঁয়ে আমাকে কোলে বসিয়ে আমার হাতে একটি খড়ি মাটি ধরিয়ে দিলেন। পরে তার হাতের মুঠোয় আমার হাতটি ধরে লেখালেন অ। অমনি শাঁখ বেজে উঠল। ঠাকুর ও পুরুত মশাইকে প্রণাম করে বাড়ির বড়দের প্রণাম করলাম। আমার স্মৃতিতে এটি একটি পবিত্র ও আনন্দময় অনুষ্ঠান এবং আমার জ্ঞান জগতে প্রবেশ পথ হিসেবে আজও জাজ্বল্যমান। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, গ্রাম ও পোস্ট যারা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721232 থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি পাঠানোর জন্য। শান্তনা ব্যানার্জি, খুব ভালো পাঠ করলে রত্না আমার চিঠিটি, অনেক অনেক শুভেচ্ছা নিও। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা দিদি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকবেন, পরবর্তী চিঠিগুলো অবশ্যই আপনারা সঙ্গে থাকলে আমারও ভালো লাগবে, যে আপনাদের চিঠিগুলো আমি পাঠ করছি, আপনারা সঙ্গে থাকলে আমার চিঠি পড়ার আনন্দটা আরও দুগুণ বেড়ে যাবে। ঠিক এই যিনি লিখেছিলেন না, এই যে 2 গুণ না 16 গুণ কি একটা লিখেছিলেন, হাতে খড়ির আনন্দ, সেই রকমই আর কি। যাই হোক, এবার পরের চিঠি। পরের চিঠিটি পাঠিয়েছেন নিখিল কুমার জানা, ঠিকানা গ্রাম পূর্ববার, পোস্ট ইলাসপুর, থানা ভগবানপুর, জেলা পূর্ব মেদিনীপুর। প্রিয় মনের খামে, বয়সের অনেকগুলো ঘাট পেরিয়ে এসে মনে পড়ে সেই শৈশবের হাতেখড়ির পাঠ। হাতেখড়ি মানেই শৈশবের প্রথম শেখার আনন্দ। সাদা খড়ির টুকরো হাতে নিয়ে একটা স্লেটের ওপর বাবা আমার হাত ধরে আঁকা বাঁকা অক্ষরে অ আ লিখিয়েছিলেন। ভুল হলে হাতের তালু দিয়ে মুছে আবার লিখতাম। আমার মা পাশে বসে ধীরে ধীরে শেখাতেন, কখনো বকতেন, কখনো হাসতেন। খড়ির শব্দে শব্দে যেন ভয় আর জড়তা দূরে সরে যেত। সেই খড়ি লেখায় ছিল না কোনো নম্বরের ভয়, ছিল শুধু শেখার আনন্দ। আজ বই খাতা মোবাইলের স্ক্রিনে ভরা জীবনে দাঁড়িয়ে হাতে খড়ির সেই সরল স্মৃতি মনকে আবার শৈশবের কথা মনে করিয়ে দেয়। কিন্তু হাতে খড়ি চলছেই, এখন নাতি নাতনিদের হাতে খড়ি আমাকেই দিতে হচ্ছে। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন নিখিল কুমার জানা, ঠিকানা গ্রাম পূর্ববার, পোস্ট ইলাসপুর, থানা ভগবানপুর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এই তো, আপনি যে নাতি নাতনিদের নতুন উদ্যমে হাতে খড়ি দিচ্ছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনি না করলে বা আপনি না এগিয়ে গেলে তারা হাতে খড়ি শব্দটাই কিন্তু ভুলে যাবে। হাতে খড়ির সঙ্গে তাদের কোনো দিন পরিচয় হবে না। তো আমাদের এগিয়ে যেতে হবে, আগামী প্রজন্মকে এই সমস্ত
যেগুলো লুপ্ত প্রায় যে সমস্ত নিয়ম কানুন, সেগুলো যদি আমরা একটু হলেও যদি তাদের সঙ্গে শেয়ার করি, তাদেরকে হয়তো সেই সুবাসগুলো দিতে পারি, তাহলে তারাও সেই ঘ্রাণগুলো পেতে পারে, নিশ্চয়ই পাবে। আমরা যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে সেগুলোকে ভুলে যেতে চেষ্টা করি না, তাহলে আর তারা সেই ঘ্রাণগুলো পাবে না, আমার মনে হয়। আমাদের পরবর্তী জেনারেশন কি করবে সেটা তো আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা যতদিন আছি আমরা একটু হলেও চেষ্টা করি না। চেষ্টা করতে দোষ কি? চেষ্টা করলে নিশ্চয়ই ভালো হবে, খারাপ তো হবে না। এইটুকুই, হয়তো কারোর পছন্দ হবে বা কারোর পছন্দ হবে না, সেটা নিয়ে কি দরকার। আপনি আপনার চেষ্টাটুকু করুন, আপনার মনের সন্তুষ্টি, আপনার মনের তৃপ্তি, সেটুকু পেলেই যথেষ্ট। কারণ সবাইকে সন্তুষ্ট আপনি কখনোই করতে পারবেন না, তাই তো? তাই যদি আপনার এই এগিয়ে যাওয়াটা যদি কেউ সমর্থন করলো, তাহলে তো আপনার কাছে একটা বিশাল প্রাপ্তি। আর কেউ সমর্থন করলো না তো ঠিক আছে, হলো না, এটাই আমার মনে হয়। কিন্তু তা বলে করব না, বন্ধ করে দেব, সেটা কখনোই সম্ভব না। এখন দেখুন, বাড়ি বাড়ি এই শীতলা ষষ্ঠী, সরস্বতী পুজোর পরের দিন যে শীতলা ষষ্ঠী, অনেকের বাড়িতে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, করছে না। ঝামেলার জন্য করছে না, দূর, কেউ বাড়িতে খাওয়ার নেই, কে খাবে, আর করি না। কিন্তু আমার মনে হয়, কে খাবে কেন? আমি খাবো। আমি, আমার ছেলে মেয়ে যদি নাই বা খেতে চায়, কিন্তু আমি আমার হাজবেন্ড খাবো। আমাদের দুজনের জন্য অন্তত একটু করব। তা বলে কি তুলে দেব? কেন তুলে দেব? এটা আমাদের মা ঠাকুমাদের সময় থেকেই রীতি চলে আসছে। তো আজ বন্ধ করে দিলে সবই বন্ধ করে দেওয়া হয়। তোমার পছন্দ নয়, তুমি খেও না, কিন্তু তোমার পছন্দটাকে যে আমাকে স্বীকৃতি দিতে হবে, সেটা তো কখনোই নয়। সেটা কোনো শাস্ত্রে লেখা নেই। আমি যদি মনে করি এটা আমার নিয়ম, আমি নিশ্চয়ই করব। তাতে তুমি সামিল নাও হতে পারো, তুমি যোগদান নাও করতে পারো, করো না, তোমার ইচ্ছে। কিন্তু আমার ইচ্ছেকে আমি নিজে গুরুত্ব দেব, এটা আমার মনে হয়। যাই হোক, পরের চিঠিতে চলে যাচ্ছি। আসলে এই চিঠি পাঠ করতে করতে না, আপনাদের সঙ্গে আপনাদের চিঠিগুলো পাঠ করতে করতে অনেক কথা মনে এসে যায়, ঘোরাফেরা করে, তখনই হয়তো একটু শেয়ার করে ফেলি আপনাদের সঙ্গে। বাজে বকছি বলে এটাকে আপনারা ভাববেন না, বা ভাবলে আমি ক্ষমা প্রার্থী। এর পরের চিঠিটি পাঠিয়েছেন, আচ্ছা, কেউ একজন কমেন্ট লিখেছেন, জয়ী সেন, খুব সুন্দর। সুপর্ণা বিশ্বাস লিখছেন, সুন্দর সুন্দর লেখনীয় পাঠে মুগ্ধতা। হ্যাঁ, প্রত্যেকের লেখাই একটা আলাদা মাত্রা এনে দেয় এই অনুষ্ঠানে। খুব সুন্দর পরিবেশন, ভীষণ ভীষণ ভালো লাগছে। লাইভ অনুষ্ঠান, অসাধারণ সুন্দর মুহূর্ত, স্মৃতি লেখনির মাধ্যমে ফুটে উঠেছে। সত্যি কথাই, এগুলো স্মৃতি। এর পরের চিঠিটি পাঠিয়েছেন কল্যাণী ব্যানার্জি, গ্রাম পোস্ট পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। প্রথমেই বিষয়ের জন্য কৌশিক রায়কে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাই। সত্যি কথা, এত সুন্দর একটি বিষয় নির্বাচনের জন্য আমারও রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৌশিক রায়ের জন্য। আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই শিক্ষা। শিক্ষার প্রথম ধাপ লেখাপড়া। দেবী সরস্বতী আরাধনার দিনে হাতেখড়ির মায়াময় অনুষ্ঠান। 5 বছর বয়সের ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে নতুন স্লেট, খড়ি, পেন্সিল নিয়ে বসবে। পুরোহিত মশাই স্লেটে অ আ হাতেখড়িটি ধরিয়ে লিখে দেবেন। শীতের হিহি ঠান্ডা, তবুও শিশুদের মুখে হাসি, খুব পবিত্র এই অনুষ্ঠান। এখন তো 3 বছরেই শিশু পিঠে ভারী ব্যাগ নিয়ে যায় স্কুলে। আমার হাতেখড়ি দিয়েছিলেন আমার দাদু। আমার ভাইও আমার কোলে বসেছিল, তাই তারও হাতে খড়ি 2 বছরে। আচ্ছা, দাদু ছিলেন গান্ধীবাদী নেতা। মামার বাড়ির কাছে অর্থাৎ ঝালদাতে একটি চরকা আশ্রম ছিল। সেখানে দাদু বেশ কয়েকটি ছেলে মেয়েকে জামা, স্লেট, পেন্সিল দিলেন, তারপর হাতে খড়ি আর লাড্ডু বিলি করলেন। এই স্মৃতি আমার কাছে চিরভাস্বর। গর্ববোধ করি আমার ঠাকুমার জন্য। বেঁচে থাকলে যার বয়স হতো 116। তিনি সেকালের 4র্থ শ্রেণীর বৃত্তি পেয়েছিলেন ইংরেজ আমলে। আমার ঠাকুমা অনেক মেয়ের হাতে খড়ি দিয়েছিলেন।
সাহিত্য পরিবারের সকলকে আমার শ্রদ্ধা ও শুভকামনা জানাই। চিঠিটি পাঠিয়েছেন কল্যাণী ব্যানার্জি, গ্রাম ও পোস্ট পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। শুনে খুব ভালো লাগলো যে ইংরেজ আমলে ওনার ঠাকুমা, যার বয়স বেঁচে থাকলে হতো 116, তিনি সেকালের 4th শ্রেণীর বৃত্তি পেয়েছিলেন। তখনকার সমাজে একটা মেয়ের মানে লেখাপড়া শেখাটা একটা বিশাল ব্যাপার ছিল। সেই পরিবারকে মানে সেই পরিবারের জন্য গর্ববোধ করি যে তিনি সেই পরিবার থেকে তিনি মেয়ে ছিলেন, সেই পরিবারের মেয়ে ছিলেন, আর সেই পরিবার থেকে তিনি পরিবারের সমর্থনের জন্যই তিনি 4th শ্রেণীর বৃত্তি পেয়েছিলেন ইংরেজ আমলে। খুব ভালো লাগলো আপনার চিঠিটি, একটি অন্যরকম একটা অভিজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ কল্যাণী ব্যানার্জিকে এত সুন্দর একটি চিঠি লেখার জন্য। হরিহর নৃত্য মন্দির, সুন্দর পাঠ। যাই হোক, আপনি সঙ্গে থাকুন, আপনারা সঙ্গে থাকলে আমার ভালো লাগবে। পরের চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার শ্রেয়া পান, বারাকপুর, কলকাতা 700123 থেকে। তিনি লিখছেন, কালো স্লেটে সাদা দাগের প্রথম সাহস, ভুল আর ঠিকের মাঝখানে দাঁড়ানো একটা কাঁপা আঙুল। মার চোখে তখন আমার জন্য পুরো ভবিষ্যৎ ভরেছিল। বাবার হাসিতে লুকোনো ছিল নির্ভরতার নীরব ছাতা। খুব একটা মনে নেই আমার অক্ষর পরিচয়ের হাতে খড়ি, ওই যতটুকু মা ঠাকুমা কাকিমার মুখে স্মৃতিচারণায় শুনি। তবে প্রথম হাতে খড়ি স্লেটটার সযত্নে আজও তুলে রেখেছেন আমার মা। স্মৃতিকে সাজিয়ে রাখা যাকে বলে। মায়েদের একটা আবেগ বলতে পারেন, তবে অনেক কিছুর হাতে খড়ি এখন। তার মধ্যে মানুষ চেনার হাতে খড়ি হচ্ছে রোজ। মানুষ থেকে শেখে, আমার দ্বারা সে আর হচ্ছেই না। মা মাঝে মধ্যে তাই বলে, ন্যাড়া বেলতলায় একবার যায়, তুই আর কতবার যাবি? এছাড়াও রাস্তাঘাটে চলতে চলতে অনেক কিছু অজানাকে জানার প্রচেষ্টার দৌলতে নতুন করে হাতেখড়ি হয় আমার, তোমার, সবার। আর আমাদের জীবন তো পুরো একটা হাতেখড়ির গল্প, ভুল করতে করতে নিজেকে চিনে নেওয়ার প্রথম পাঠ। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে। চিঠিটি পাঠিয়েছেন ডক্টর শ্রেয়া পান, ব্যারাকপুর, কলকাতা 700123 থেকে। এই যে মানুষ চেনার হাতেখড়ি হচ্ছে রোজ, মানুষ থেকে শেখে, এই কথাগুলো একদম সত্যি কথা। আমরা মানুষ চিনতে গেলেও যেন এখন মানুষ চেনার একটা হাতেখড়ি পর্ব আমাদেরকে পেরোতে হয়। পদে পদে ঠকি, মানুষ চিনতে ভুল করি। সহজ সরলভাবে মানুষের সঙ্গে মিশিয়ে তারপরে সেই মানুষের কাছ থেকে যখন আঘাত পাই, তখন সেই আঘাতটা আমরা হয়তো সবাই ঠিকমতো মেনে নিতে পারি না। তাই পদে পদে আমাদের মানুষ চিনতে হচ্ছে। আগে মানুষের মধ্যে সরলতা, কি বলবো, উদারতা, সরলতা, সহমর্মিতা, এগুলো কাজ করত। এখন শুধু স্বার্থের গন্ধ, আর এই স্বার্থের গন্ধের জন্যই না মানুষ স্বার্থপর হয়ে উঠছে। শুধু নিজের টুকু ছাড়া কিচ্ছু ভাবে না, কিচ্ছু চিন্তা করে না। নিজের স্বার্থসিদ্ধি হয়ে গেল, আপনার সঙ্গে বন্ধুত্ব আছে ঠিক কথাই, কিন্তু যেই আপনার স্বার্থসিদ্ধি হয়ে গেল না, দেখবেন তার স্বার্থসিদ্ধি যখন কমপ্লিট হয়ে গেল, তখন দেখবেন আর সেই বন্ধুত্বর কোনো মূল্যই সে দিচ্ছে না, বন্ধুত্বটাই নষ্ট হয়ে গেছে। এই মানুষ চিনতে হচ্ছে। খুব সুন্দর কথাগুলো লিখেছেন ডাক্তার শ্রেয়া পান। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি চিঠি আমাদের উপহার দেওয়ার জন্য। নাসিমা বেগম, আমরা কলমচি কলম ধরেছি, তারপরে কি দিয়েছেন, পড়ছে চিঠি কণ্ঠ মিঠি। অসংখ্য ধন্যবাদ দিদি, এতক্ষণে আপনাদের সকলের কমেন্ট আমার কাছে আসছে। ডাক্তার শ্রেয়া পান অনেক দিন পরে চিঠি লিখলো। শ্রেয়া ভীষণ বিজি,
মাম্মাম ভালো থেকো। উনি ডাক্তার শ্রেয়া পানির জন্য এই কমেন্টটি লিখেছেন। যাই হোক, আপনি যখন দেখবেন নাসিমা বেগম দিদির এই কমেন্টটি অবশ্যই দেখবেন। আপনাকে উদ্দেশ্য করেই উনি লিখেছেন। এর পরের চিঠিটি পাঠ করব। তিনি হচ্ছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। সূচক ও ফোন নাম্বার একই। আশ্চর্য, এটা আমি প্রথম পেলাম। উনি লিখেছেন সূচক ও ফোন নাম্বার একই। ওনার যে সূচক সেটাই ওনার ফোন নাম্বার। এটা একটা অবাস্তব জিনিস, অপূর্ব, মানে কি বলবো, মানে অন্যরকম অভিজ্ঞতা। যাই হোক, সূচক ওর ফোন নাম্বার হচ্ছে 722122। ওনার চিঠিটি: প্রিয় বন্ধু মনের খাম, বিষয় চয়নটি ভীষণ সমোপযোগী, কারণ এই সরস্বতী পুজোর দিনই হাতে খড়ি দেওয়ার প্রথা আছে। তবে এ প্রজন্মের ছেলে মেয়ের বাবা মা তাদের সন্তানদের 5 বছর বয়সের আগেই স্কুলমুখী করে দেন। ঠিক কথা। এখন আর হাতে খড়ি দেওয়ার পর হাতে কলম ধরে না। বর্তমান যুগ বদলেছে, এমন আগের নিয়ম নীতাকে কেউ মানে না। কারণ এখন 2 বছর হতে না হতেই আকাশ স্কুল ও লেখাপড়া রেয়াজ এত বেশি বেড়ে গেছে, তা ভাবতেও অবাক লাগে। আমাদের সময় 5 বছর পূর্তি হলে কোনো দেব মন্দিরে বা ঘরের তুলসী মঞ্চের সামনে বসে পণ্ডিত মশাই বড় বড় করে অ আ হ্রস্বই দীর্ঘই লিখে দিয়ে তার হাত ধরে লেখাতেন খড়ি পেন্সিল দিয়ে। একে বলা হয় হাতে খড়ি। আমিও আমার সন্তানের দেব মন্দিরে নিয়ে গিয়ে ব্রাহ্মণ ডেকে হাতে খড়ি দিয়েছি এবং 5 বছরে স্কুলমুখী করেছি। মেয়েও আবার তার একমাত্র ছেলেকে দেওঘরে ঠাকুর বাড়িতে গিয়ে হাতে খড়ি দেয় আমার নাতিকে। এখনো সেই স্লেট ও পেন্সিল মেয়ে সযত্নে রেখে দেয়। হ্যাঁ, তবে ইন্টারনেটের প্রাদুর্ভাবে একে একে পুরাতন প্রথা নিশ্চিহ্ন হতে চলেছে। তা ভিন্ন এই ইঁদুর দৌড় শিক্ষার উন্নয়ন ঘটবে কি? তা হ্যাঁ, তবে এখনো অনেক বাবা মা তাদের সন্তানদের হাতে খড়ি দেয় বইকি। তবে বেশিরভাগই এই কুপ্রথাকে মানে না। হাতে খড়ি না ছেলেকে লিখতে নেই, হাতে ঘড়ি না ছেলেকে লিখতে নেই। নলিন গুড়ের শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। সূচক ও ফোন নাম্বার 722122 থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর চিঠিটি আমাদের লিখে পাঠানোর জন্য। হরিহর নৃত্য মন্দির, উনি যে কমেন্টটি লিখছেন, কমেন্টটি আমি পুরো দেখতে পাচ্ছি না। আমি পুরো কমেন্টটা এলে আমি তখন পড়ব আপনার কমেন্টটি। আপনি আমাদের একজন শ্রোতা বন্ধু। যাই হোক, আমি পুরো কমেন্টটা আমার কাছে এখনো এসে পৌঁছয়নি। আমি পরবর্তীতে কমেন্টটা পুরো এলে আমি চেষ্টা করব পড়ে শোনাতে সবাইকে। পরের চিঠিটি পাঠিয়েছেন সুপর্ণা হালদার, গ্রাম আনন্দপল্লী, লক্ষ্মীপাড়া, পোস্ট থানা, করিমপুর, জেলা নদিয়া। সূচক 741152 থেকে। শিশুর হাতে খড়ি। হাতে খড়ি শিশুর প্রথম জ্ঞানের আলো, সেই প্রথম অক্ষর শেখা। বাগদেবী মা সরস্বতীর সম্মুখে প্রথম হাতে খড়ির স্পর্শের সেই পবিত্র মুহূর্ত আজীবন রয়ে যায় স্মৃতির পাতায়, হৃদয় গহনে। একদিকে বিদ্যার দেবী আরাধনার আনন্দ, অন্যদিকে প্রথম অক্ষর জ্ঞান লাভ শিশু মনে এক অতি উজ্জ্বল খুশির আলো ঝলমলিয়ে প্রকাশ পায়। বিদ্যারম্ভের সূচনা অনুষ্ঠান মা সরস্বতীর আশীর্বাদে সম্পন্ন হয়। শিশু মনে প্রথম সৃষ্টির সুর জেগে ওঠে। এ এক অদ্ভুত আনন্দ, খুশির মুহূর্ত। শিক্ষা জীবন এক অতি পবিত্র ও আবেগময় মুহূর্তের শুভারম্ভ। এটা শুধুমাত্র অক্ষর জ্ঞান লাভ নয়, এটা জীবনের পথে জ্ঞানের আলোর প্রথম পদচারণ। প্রথম স্লেটে পেন্সিল দিয়ে বর্ণমালা সাজানোর সূচনা লগ্ন। এটা পিতামাতার মনে ও স্নেহের সন্তানের প্রতি আশার সঞ্চার হয় যে তাদের সন্তান অনেক বড় হবে, বিদ্বান হবে, বিবেকবান ও মনুষ্যত্বপূর্ণ সহানুভূতিশীল মনোভাব সম্পন্ন প্রকৃত মানুষ হবে। মাতৃভাষা ও বিদ্যা চর্চার প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে। এটা শিশুর মনুষ্যত্ব জ্ঞান অর্জন করার আনুষ্ঠানিক পদক্ষেপ। এতে শিশুর বিদ্যার ভাণ্ডার খুলে যায়। জ্ঞানের আলোয় সহজ সরল শিশুর হৃদয় মন আকলিত হয়ে ওঠে। শিক্ষা জগতের আলো। শিক্ষা ছাড়া জীবন অসম্পূর্ণ। সঠিক শিক্ষাই পারে জগৎকে এগিয়ে নিয়ে যেতে, অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোর পথে ধাবিত করতে। চিঠিটি পাঠিয়েছেন সুপর্ণা হালদার, গ্রাম আনন্দপল্লী, লক্ষ্মীপাড়া, পোস্ট থানা,
করিমপুর, জেলা নদিয়া, সূচক 741152 থেকে। খুব সুন্দর একটি চিঠি আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। আচ্ছা, এরপরে আমি একটু আমার একটি স্বরচিত কবিতায় চলে যাচ্ছি। যাকে নিয়ে আমার কবিতা, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার একটু মনের অনুভূতি নিয়ে লেখা। যার কবিতা পড়ে আমাদের হাতে খড়ি, সেই কবিতা মিলেমিশে গেছে শিরা উপশিরায়। কবিতা, গল্পে, ছন্দে, আনন্দে মস্তিষ্ক ও সাইনাপসিসের ডগায় তারই সুর গন্ধ। তবে তা পুরনো বইয়ের নয়, যেন সদ্য মলাট খোলা তাজা বই কিংবা ঘরে বাইরের চুম্বন। আজ যখন মধ্যবয়স্কের দিকে যাচ্ছি, ততই যেন তার সৃষ্টি আরও অনুভবে বেড়ে উঠছে আমার সারা শরীর জুড়ে। জীবনে চলার প্রতিটি আঁকে বাঁকে তো রবীন্দ্রনাথ ও তার সৃষ্টি। তবে এটা শুধুই শরীর নয়, তার কলমের আক্রমণ যে হৃদয়ের গভীর অন্তঃস্থলেও আমাদের সত্তায়, ব্যক্তিত্বে। কলমের আঁচড়ের গভীরতা বড়ই প্রকট। জীবন ও সমাজের আদিম থেকে নব্য সভ্যতার প্রতিটি ইঞ্চিতে, ইতিহাসে শুধু তারই পরশ। রবীন্দ্রনাথের ক্ষুরোধার কলম দূরদর্শী তো বটেই, তিনি কালজয়ী। এটা রবীন্দ্রনাথকে নিয়ে আমার ছোট্ট একটা অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী চিঠিতে, আচ্ছা, রবীন্দ্রনাথকে নিয়ে যখন বললাম, তখন একটা সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমার একটি রবীন্দ্রসঙ্গীত আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। একঘেয়ে চিঠি পড়ে যাচ্ছি তো, একটু ব্যতিক্রম হলে হয়তো একটু আপনাদের ভালো লাগবে, সেটাই। এটা আমার সরস্বতী দেবীর চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে চেষ্টা করছি। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। নিভৃত বাসিনী বীণা পানি, অমৃত মূরতি মতি বাণী। হিরণ কিরণ ছবি খানি, পরাণের কথা সে বিরাজে। হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বন মাঝে। মধুর মধুরিত জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি। মধুরিত জাগে দিবানিশি, পিকো কুহরিত দিশি দিশি।
মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে। মানস মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে, থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বন মাঝে। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে। হৃদয় কমল বন মাঝে। হৃদয় কমল বন মাঝে। এরপরে চিঠিটি পাঠিয়েছেন সর্বেশ্বর পাল। উমাঙ্গন শশীভূষণ ঘোষলেন মাহি শুগলি থেকে। বন্ধু, আমার হাতেখড়ির গল্পের মধ্যে বেশ মজার উপাদান উপস্থিত। আসলে আমি যখন স্কুলে যাওয়া শুরু করি তখন আমার বয়স মাত্র 4 বছর। দিদির সাথে স্কুলে যাওয়ার বায়না ধরায় আমাকে দিদির সাথেই ক্লাসে বসতে অনুমতি দিয়েছিলেন আমাদের পড়ার হারু মাস্টার। তিনিই স্কুলের পুজো করতেন, পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি দিতেন। পুজোর দিন আমিও স্লেট পেন্সিল নিয়ে দিদির সাথে গেছি, কিন্তু হারু মাস্টার বলেন, তোমার 5 বছর হয়নি, তাই এবছর হাতেখড়ি দেওয়া যাবে না। তারপর আর আমার হাতেখড়ি দেওয়া হয়নি। সেই আক্ষেপ আজও আমার যায়নি। দেখুন অবস্থাখানা বুঝুন। 5 বছর হয়নি বলে হাতেখড়ি হলো না, কিন্তু সেই হাতেখড়ি আর জীবনেও হয়নি। সেই আক্ষেপ ওনার সারা জীবনই থেকে গেল। এখন আক্ষেপ থাকে হাতেখড়ি আমার হলো না, বাবা মায়ের আক্ষেপ থাকে, কোনো বাবা মায়ের আক্ষেপ থাকে হাতেখড়ি দেব, 5 বছর একটা নিয়ম করে হাতেখড়ি দিতে হবে। স্কুলে ভর্তি তো অনেক দিন হয়ে গেছে, 5 বছরে একটা নিয়ম করে হাতেখড়ি দরকার। আর এনার হাতেখড়িই হলো না। কত বিচিত্র বিচিত্র গল্প আছে জীবনের, সত্যি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। সর্বেশ্বর পাল ও মাঙ্গন শশীভূষণ ঘোষলেন মাহি শুগলি থেকে পাঠিয়েছেন এই চিঠিটি। অনেক ধন্যবাদ সর্বেশ্বর পাল মহাশয়াকে। এবার যে চিঠিটি পাঠ করব, চিঠিটি পাঠিয়েছেন বনানী বিশ্বাস, অভিষিক্তা 2, কালিকাপুর, কলকাতা 78 থেকে। সম্ভবত 78, যেহেতু উনি ইংরেজিতে লিখেছেন সেই জন্য এটা 78। সম্ভাবনা মাধ্যমিকে 9ম স্থান অধিকার করেছে। খুবই আনন্দিত উচ্ছ্বসিত। বড় দিদিমণি বুকে জড়িয়ে বললেন, সম্ভাবনা, তুমি আমাদের স্কুলের গর্ব। স্মৃতিতে মেয়েবেলায় মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সরস্বতী পুজোর দিনে হাতেখড়ির গল্প। সেদিন এক প্রকার বায়না করে মায়ের সাথে স্কুলে এসেছিল সম্ভাবনা। মা স্কুলে ঝাড়ু মোছা, খাবার জল তোলার কাজ করেন। পুষ্পাঞ্জলি শেষে বাবা মায়ের সাথে নতুন পোশাক পরা বাচ্চারা ঠাকুর মশাইয়ের কোলে বসে হাতেখড়ি দিচ্ছিল। মলিন বসনা ভীতু ছোট্ট সম্ভাবনা এক কোণে মন খারাপ করে বসেছিল। ঠাকুরমশাই কাছে ডাকতেই সম্ভাবনার চোখের জল মুছে মা সরস্বতীর সামনে বসল। ঠাকুরমশাই হাতে ধরে অ আ ক খ একে চন্দ্র দুয়ে পক্ষ স্লেটের ওপর চক্করি দিয়ে লিখে দিলেন। সবাই চলে গেল। সম্ভাবনা স্লেটে যাই বুলিয়ে যাচ্ছে এক মনে। ঠাকুরমশাই মাকে বলেছিলেন, স্কুলে ভর্তি করিয়ে দাও, 10-এর মধ্যে 1 হবে, সকলের মুখ উজ্জ্বল করবে একদিন। দিদিমণির ডাকে সম্বিত ফিরল। সম্ভাবনা রিপোর্টার এসেছেন, ইন্টারভিউ নেবেন। দেখুন, সেই ছোট্ট সম্ভাবনা আজ কত কত বড় হয়েছে।
কত বড় জায়গায় পৌঁছে গেছে, যে তার জন্য আজকে রিপোর্টার এসছে তার সাক্ষাৎকার নিতে। চিঠিটি পাঠিয়েছেন শুভেচ্ছা সহ, চিঠিটি পাঠিয়েছেন বনানী বিশ্বাস, অভিষিক্তা 2, কালিকাপুর, কলকাতা 78 থেকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি গল্প, ছোট্ট একটা অনুগল্প উনি আমাদের জন্য লিখে পাঠিয়েছেন এই হাতে খড়িকে কেন্দ্র করে। খুব ভালো লাগলো। এবারে যে চিঠিটি পাঠ করব, চিঠিটা একটু দাঁড়ান। চিঠিটি পাঠিয়েছেন কাজরি ঘোষ, B-2-300, পোস্ট কল্যাণী, জেলা নদিয়া, সূচক 741205 থেকে। সুচরিতাসু আকাশবাণী, সুচরিতাসু আকাশবাণী, তোমার কুশল কামনা করে হাতে খড়ির অভিজ্ঞতা কার কেমন হয়েছে এই আকাঙ্ক্ষাকে সম্মান জানাই। তবে শোনো, আমার যখন 5 বছর বয়স, সরস্বতী পুজোর দিন ভোরে উঠে স্নান করে দিদির হাতে শিউলি ফুলের বোটার রং দিয়ে ছোপানো হলুদ শাড়ি, লাল ব্লাউজ, লাল ফিতে দিয়ে সেজে, কপালে কুমকুমের টিপ পরে বাড়ির পুজোয় গিয়ে বাবার কোলে বসি। ঠাকুরের সামনে স্লেট খড়ি রাখা, তাতে আবার ফুলও দেওয়া। আমার হাতে খড়ি ধরিয়ে ঠাকুরমশাই হাত ধরে স্লেটে বড় বড় করে আঁক দিয়ে চললেন। ভয় আমি অবাক। ঠাকুরের পায়ে ফুল দিয়ে আমি প্রণাম করলাম। মনে হতে লাগলো অনেক বড় হয়ে গেলাম। ঠাকুরমশাইয়ের আশীর্বাদী মন্ত্র আমি বুঝতে না পারলেও যেন মনে হলো, বড় হও, শিক্ষিত হও, মানুষ হও। এই হাতে খড়ি মন্ত্র যেন আজও নাড়া দেয়। জানি না মানুষ হয়েছে কিনা, তবে শিক্ষা হয়েছি, শিক্ষিকা হয়েছি। আচ্ছা, জানি না মানুষ হয়েছে কিনা, তবে শিক্ষিকা হয়েছি। এই তো, আপনি তো নিজের মুখেই স্বীকার করলেন যে আপনি শিক্ষিকা একজন। তো আপনি শিক্ষিকা তো হয়েছেন। আপনার সেই হাতে খড়ি বর্তমানে আপনাকে শিক্ষিকার দরজায় পৌঁছে দিয়েছে। এটাই তো আপনার জীবনের পরম পাওয়া। সেই ঠাকুরমশাইয়ের আশীর্বাদ বলতে পারেন। ওই যে আপনি লিখেছেন, মনে হলো যেন তিনি আশীর্বাদী মন্ত্র বললেন, বড় হও, শিক্ষিত হও, মানুষ হও। আপনি তো মানুষ করার কারিগর হয়েছেন। এর থেকে বড় পাওয়া কি আর কিছু হতে পারে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছেন কাজরি ঘোষ, B-2-300, পোস্ট কল্যাণী, জেলা নদিয়া, সূচক 741205 থেকে। 35 05 নয়, 35। যাই হোক, কল্যাণী ব্যানার্জি, কবিতাটি যেমন সুন্দর তেমনি গানের গলা মুগ্ধ হয়ে শুনছি। অনেক ধন্যবাদ। হরিহর নৃত্য মন্দির, সুন্দর লাগলো রবীন্দ্রসঙ্গীত পরিবেশন। অনেক ধন্যবাদ আপনাকে। সোমা রায়, অপূর্ব লাগলো আপনার কণ্ঠে আমার প্রিয় রবীন্দ্রসঙ্গীতটি। এটা এটা সত্যি আমারও খুব প্রিয়। সরস্বতী পুজোর দিনে এটা সমস্ত বেশিরভাগ স্কুলেই হয়তো গাওয়া হয়। আমি তো গাই, তাই এখানেও গাইলাম। সোমা রায়, সুন্দর সুন্দর চিঠি ও সুন্দর পাঠে মনের খাম সুন্দরভাবে সেজে উঠেছে। রিঙ্কু দাস, আমিও আবৃত্তি করতে চাই। আপনি আবৃত্তি করতে চান, কোথায় আবৃত্তি করতে চান আমি তো ঠিক বুঝলাম না। নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা কোথায় করতে চান সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এটা তো একটা চিঠি পাঠের অনুষ্ঠান, তো এখানে তো চিঠি পাঠ করি। আর এই চিঠি পাঠকে মানে উপলক্ষ করে আমি আমার নিজের স্বরচিত কবিতা পাঠ করছি। যাই হোক, পরের চিঠি পাঠিয়েছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বাগনান, চৈতন্য বাটি, হুগলি থেকে। জানো মনের খাম, তোমাকে দুটো মনের কথা বলি। আমাদের ছোটবেলায় সব হাটে পাওয়া যেত, এখন যেমন গুগলে। এইলো স্লেট পাথরের লেখার পেন্সিল, হাতে খড়ি হবে আমার 2-1 বন্ধুর, আমাদের বাড়িতেই। তার আগেই লিখতে শিখে গেছি, শুধু পুরোহিতের সাথে হাত বুলালাম। হাদু, বিফল, নিমাই, সাধন, ঘেটু, সুকুমার, আমার বন্ধুরা সবাই। আমি দেখাতে গিয়ে নিজের নাম লিখলাম, যা হবার তাই হলো, গরুদাস বন্দ্যোপাধ্যায়। সারা দিন তাই হাসাহাসি চলল। বন্ধুরা পেন্সিল খেত খুব। আজ
অনেকেই নেই, আবার সামনে জীবনে এই বাড়িতে এই গ্রামে জন্মাতে চাই, আর তোদের সাথে হাতে করে দিতে চাই। চিঠিটি পাঠিয়েছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, বাগনান, চৈতন্যবাটি, হুগলি। কি সুন্দর করে উনি চিঠিটি লিখেছেন যে প্রথম তিনি লিখেছিলেন নিজের নামটি, কিন্তু গুরুদাস না লিখে তিনি লিখেছেন গরুদাস বন্দ্যোপাধ্যায়। নিজের মুখেই অকপটে স্বীকার করলেন কথাটি। আর এই জন্যই তিনি হাসির পাত্র হয়েছিলেন সকলের কাছে। কিন্তু উনি যে প্রথম নিজের নামটা লিখেছিলেন সেটাই বা কজন পারে? তাই তো আমাদের ভুল ত্রুটি নিশ্চয়ই হয়, আমাদের সকলেরই ভুল ত্রুটি হয়, কিন্তু ওই ছোট্টবেলার ভুলটা উনি এখনো নিজে মনে রেখেছেন, যে তার এই ভুলটা কত মজার ছিল সেই সময়। উনি এটাকে কিন্তু মজার 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 হিসেবেই নিয়েছেন, মজার বিষয় হিসেবেই নিয়েছেন, যে তাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা হয়েছিল যে তিনি ছোটবেলায় লিখেছিলেন গরুদাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাও তিনি বলছেন যে তিনি আবার সামনে জীবনে এই বাড়িতে এই গ্রামে জন্মাতে চান, আর বন্ধুদের সাথে হাতে খড়ি দিতে চান। তাতে আরো ভুল হোক, আবার তিনি গরুদাস বন্দ্যোপাধ্যায় লিখুন, কিন্তু তবুও তিনি সামনের জীবনে এইগুলো আবার নতুন করে ফিরে পেতে চান। এই যে শৈশবের স্মৃতি আবার যেন তিনি ফিরে পেতে চান নতুন করে সামনের জীবনে। অবশ্যই এই জীবনে তো আর কেউ নিজের শৈশবকে আর ফিরে পাবো না, কিন্তু সামনের জীবনে যদি ফিরে পাই, তাও আবার যদি জন্মান্তর ঘটে, জাতিস্বর হয়ে জন্মাই, তবেই না আমি বুঝতে পারবো, তা নাহলে তো বুঝতে পারবো না। যাই হোক, এর পরের চিঠি পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন? হ্যাঁ, তপতি বিশ্বাস কর্মকার, জেলা বরপেটা, আসাম। এই দেখুন, আসাম থেকে আরেকটি চিঠি এসছে আমাদের কাছে। ডাকঘর, থানা বরপেটা রোড, সূচক 781315। হাতেখড়ির বিষয়টা বেশ অন্যরকম, যার সাথে আমাদের সবার ছোটবেলার শিক্ষার প্রথম ধাপ জড়িয়ে রয়েছে। ব্যাপারটা শুনলেই মনে হয় চলে যায় সেই শৈশব এবং সরস্বতী পুজোতে। যারা নতুন স্কুলে ভর্তি হবে তাদের বাবা মায়ের অপেক্ষা থাকে সন্তানের হাতেখড়ি দিয়ে শিক্ষা শুরু করার একটা অনন্য অনুভূতি। সেই পুরনো সময় থেকে আধুনিক সময়ের কোনো পরিবর্তন হয়নি, একইভাবে চলে আসছে বছরের পর বছর। কিন্তু সবার বাচ্চাদের জন্য কি এই প্রথা প্রযোজ্য? এখনো এমন অনেক জায়গা আছে যেখানে শিক্ষার আলো পৌঁছয়নি। অভিভাবকরা নিজেরাই জানেন না স্কুল মানে কি। তাদের জীবন অন্ধকারেই সীমিত, সময়ের সাথেও কোনো বদল নেই। আমি চাই পৃথিবীর সব প্রান্তে যত দরিদ্র শিশু আছে, যারা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের মানে বোঝে না, তাদের জন্য শিক্ষার ব্যবস্থা হোক, আরো উন্নত হোক আমাদের দেশ, আরো সব দিক থেকে। হাতে খড়ি হোক পথ শিশুদেরও, চোখ খুলুক সবার, দূর হোক নিরক্ষরতা, আর সমাধান হোক বেকারত্ব সমস্যার। এটা তখনই সম্ভব হবে যখন সমাজের প্রতিটি শিশু লেখাপড়ার সুবিধা পাবে। সেটা কি আদৌ সম্ভব? এমন অনেক উদার মনস্ক ব্যক্তি আছেন যারা এই পথ শিশুদের জন্য কাজ করছেন, অসহায় শিশুদের জন্য কাজ করছেন, কিন্তু সেটা কতটুকু, কতদিন? হয়তো শিক্ষার দরজা তাদের কাছে খুলে দিচ্ছেন, শিক্ষার আলো দেখাচ্ছেন, কিন্তু পরবর্তীতে কটা মানুষ এগিয়ে আসবে তাদের জন্য, তাদেরকে প্রকৃত শিক্ষিত করে তুলতে কটা মানুষ এগিয়ে আসবে বলুন? আদৌ কি সম্ভব? যে সমাজে ছোট ছোট বাচ্চাদের হাতে কি বলবো, খেটে খাওয়ার মানসিকতা তাদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সংসার চালানোর জন্য বাচ্চাদের হাতে খাতা পেন্সিল না দিয়ে তাদেরকে শিশু শ্রমিক তৈরি করানো হচ্ছে, শিশু শ্রমিক হিসেবে দেখা হচ্ছে তাদেরকে, তারা শিশু শ্রমিক হয়ে উঠছে। তো সেখানে আপনি শিক্ষার আলো কি করে দেখাবেন? অসম্ভব, বর্তমান সমাজে তো মানে আরোই অসম্ভব। আর এর জন্যই বেকারত্ব বাড়ছে, আর শিক্ষার আলো সব ঘরে পৌঁছতে পারছে না, প্রকৃত শিক্ষার আলো সব জায়গায় পৌঁছতে পারছে না।
অন্ধকার অন্ধকার থেকে যাচ্ছে, আরও বরঞ্চ অন্ধকার ঘনীভূত হচ্ছে শিক্ষা জগতে। দুরাবস্থা, শিক্ষার অবস্থা এখন দুরাবস্থায় পৌঁছেছে, এটুকু বলতে পারি। বেশ, আমার আজকের মতো চিঠি পড়া এখানেই সমাপ্ত। সবাইকার চিঠি, আমি যাদের যাদের নাম ঘোষণা করেছিলাম, আমার কাছে যাদের যাদের চিঠি এসে পৌঁছেছিল, তাদের সবাইকার চিঠি আমি পাঠ করে ফেলেছি। ভবিষ্যতেও আরও নতুন বিষয় আসবে, সেই বিষয়েও আমরা আপনাদের কাছ থেকে চিঠি আশা করব। আপনারা চিঠি পাঠান, আপনাদের বন্ধুদের কাছে বিষয়গুলোকে তুলে ধরুন, তারাও যেন এই মনের খামি অনুষ্ঠানে চিঠি পাঠাতে পারেন, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। অনেকেই হয়তো এখনও সেই প্ল্যাটফর্মটা পায় না বা জানে না, আপনারা অন্তত তাদেরকে সাহায্য করুন চিঠি পাঠানোর জন্য, চিঠি লেখার জন্য। চিঠি তো এখন অবলুপ্তির পথে, তো অন্তত ইনল্যান্ড খামে না হোক, অন্তত এই হোয়াটসঅ্যাপে বা মেল আইডিতে এই মাধ্যমে আপনারা চিঠিগুলো আপনারা লিখে পাঠান। আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের চিঠিগুলো পড়ার, যেভাবে আমরা পড়ে আসছি, পাঠ করছি। আমি লাস্ট একটি স্বরচিত কবিতা পড়ে শেষ করব। মা তোমার কোলে আঁতুর ঘরে আমার শিক্ষা শুরু, একলা সেদিন এই ধরার বুকে তোমায় পেলাম গুরু। প্রথম হাসি প্রথম কান্না, সেই প্রথম লড়তে শেখা, খেলার চলে তোমার সাথে প্রথম পৃথিবী দেখা। প্রথম শেখা প্রথম বলি, সে যে তোমার মুখের ভাষা, শিখেছি মা তোমার কাছে যাহা এই বিশ্ব মাঝে খাসা। প্রথম শেখা সেই শব্দগুলো আজও মিষ্টি মধুর লাগে, ওই শিশুকালে ফেরার আশা এ হৃদয় মাঝে জাগে। প্রথম লেখা হাতে খড়ি তোমার ওই কোলে বসে শেখা, সময় গেছে নিজের পথে সেসব স্মৃতির ঘরে একা। আজ শিখেছি মাগো অনেক কিছুই, শিক্ষা গুরুর মেলা, ভাবি তোমার শিক্ষা শ্রেষ্ঠ মাগো, বাকি যে হেলা ফেলা। আজ আজ তুমি শ্রদ্ধা নিও, তুমি যে আমার কল্পতরু, তুমি আমার প্রথম শিক্ষক, তুমি যে আমার শিক্ষাগুরু। তোমার ওই স্বপ্নের পাঠশালাতে আমি আবার যাব ফিরে, এবার যখন হেতায় জন্ম নেব যেন দেখি মা তোমার নীড়ে। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানে আমি শেষ করব। আপনারা যারা যারা চিঠি পাঠিয়েছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি ধন্যবাদ জানাবো কৌশিক রায় এবং যারা যারা এই মনির খামে পরিচালক মণ্ডলীতে আছেন, মণ্ডলীর সঙ্গে পরিচালনা দপ্তরে যারা আছেন, প্রত্যেকের জন্যই রইল, প্রত্যেককে আলাদা আলাদা করে কাউকে শুভেচ্ছা না জানিয়ে আমি প্রত্যেকের জন্য আমার অভিনন্দন শুভেচ্ছা পাঠালাম। সবাই ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন। আরও আরও নতুন নতুন ভাবে, নতুন ভাবনার আঙ্গিকে আপনারা আপনাদের চিঠি লিখুন, লিখতে থাকুন। চিঠি লেখা বন্ধ করবেন না, কারণ নিজের মনের অব্যক্ত কথাগুলোকে আপনারা চিঠির মাধ্যমেই তুলে ধরতে পারবেন, এক একটা বিষয়কে উপলক্ষ করে। কৌশিক খুব সুন্দর সুন্দর বিষয় নির্বাচন করে, আর সেই বিষয়কে কেন্দ্র করে আপনার চিঠি লিখুন। ভবিষ্যতে আবারও আসার ইচ্ছা রইল আপনাদের সঙ্গে, এই চিঠি নিয়ে আমি আবারও আসব, এটুকু আশা রাখি। আপনারা ভালো থাকবেন। নতুন বছরের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। দেখতে দেখতে দেখুন জানুয়ারির দরজা পেরিয়ে আমরা ফেব্রুয়ারিতে পা রেখেছি, প্রায় রাখতে চলেছি। কালকে 1 ফেব্রুয়ারি, আজ জানুয়ারির শেষ দিন। দেখতে দেখতে জানুয়ারি মাস কেটে গেল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দে থাকবেন, লিখতে থাকুন, আমাদের মনের খামের সঙ্গে থাকবেন, এটুকুই আশা করি। সবাইকে
শুভরাত্রি জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।